ইমেইল দিয়ে। ছোট্ট একটা ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি অনেক ভালো লাগবে আপনার কাছে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করছি না কেমন আছেন। আমার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। শ্রোতারা হয়তো গৌরীপুর চিনে থাকবেন, অনেক ঐতিহ্যবাহী একটা উপজেলা, এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উপন্যাসও আছে গৌরীপুর জংশন নামে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এর আগে আমার পরিচয়টা একটু দেওয়া দরকার। আমি পেশায় একজন মাস্টার। গৌরীপুরের শ্যামগঞ্জে আমার একটি নিজস্ব কোচিং সেন্টার আছে। ঘটনাটি আমার সাথে গত ডিসেম্বরে ঘটেছে। আমার কোচিং সেন্টারটি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমার প্রথম ব্যাচ শুরু হয় সকাল 6:30 তাই প্রতিদিন আমাকে সকাল 5:30 বা 5:30টার দিকে বাড়ি থেকে রওনা দিতে হয়। সকালে প্রতিদিন কোচিংয়ে আসার সময় আমার সাথে আমার এক ছাত্রও আসে, যার বাড়ি আমার বাড়ির সাথে। প্রতিদিনই সে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এত সকালে অনেক সময়ই গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের হেঁটেই আসতে হয়। রোজকার মতো সেদিন আমি সেই ছাত্রটিকে বাড়িতে নিয়ে এসে আমাকে কোচিংয়ে যাওয়ার জন্য ডাকি এবং আমাকে আমার বাড়িতে আসে। আমি ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড কুয়াশা। আমি তাকে বললাম, আজ কুয়াশা, আজ চলো আমরা একটু পরে যাই। সে গম্ভীরভাবে বলল, স্যার 6টা বেজে গেছে, আর ছাত্ররা কোচিং এর সামনে হই হুল্লোড় করবে, তাই চলেন। আমি আর কথা বাড়ালাম না, চোখে মুখে পানি দিয়ে জামা কাপড় বের করে বের হয়ে গেলাম। আমি হাঁটতে পারছিলাম না কুয়াশার কারণে। এই অবস্থায় রিক্সা কিংবা গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি একটা সিগারেট ধরাতেই লাইটার আর প্যাকেট পে করলাম। সাথে সাথে ও বলল, স্যার সিগারেট ধরাবেন না, সিগারেটের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট হয়। আমি একটু অবাক হলাম, এরকম কথা সে আজ কখনো বলেনি। আমি প্যাকেট আর লাইটার পকেটে রেখে দিয়ে ওকে বললাম, কিরে আজকে সকাল সকাল গায়ে কি সেন্ট মেখেছিস, এত গন্ধ ছড়াচ্ছে কেন? সে কিছুই বলল না। প্রচন্ড কুয়াশার কারণে আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। আমার ছাত্রটি সামনে সামনে হাঁটছিল, আমি তার পিছু পিছু হাঁটছিলাম। আমি অনেকক্ষণ ধরেই ওর পিছু পিছু হাঁটছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না, আর কুয়াশাও যেন কমছিল না। 2-3 ঘন্টা হাঁটার পর আমরা একটা বাজারে এসে পৌঁছাই। বাজারটি আমার চেনা চেনা লাগছিল, আবার অচেনাও। বাজারের সকল দোকানই বন্ধ ছিল, দূরে একটি নিভু নিভু আলো জ্বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, চল তো দেখি চা পাওয়া যায় কিনা। আমরা সেই দোকানটিতে গেলাম। একজন বৃদ্ধ লোক আছেন, সাথে 5-6 জন লোক বসে আছে, যারা সবাই ধবধবে পাঞ্জাবি পাজামা টুপি পরিহিত। আমি ভাবলাম ওনারা হয়তো ফজরের নামাজের জন্য এখানে এসেছেন। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, চাচা চা হবে? বৃদ্ধ লোকটি তাকিয়ে বললেন, আপনি বসুন, পানি এখনো গরম হয়নি, 3-4 মিনিট পরে দিচ্ছি। আমি বসলাম। আমার কেমন যেন সবকিছু ঘোরের মতো লাগছিল। আমার সাথে থাকা ছাত্রটি হুজুরের সাথে কি কথাবার্তা যেন বলছিল। প্রায় 10 মিনিট হয়ে গেল আমি চা না পাওয়ায় একটু উঠে দাঁড়ালাম। ঠিক তখনই 4 জন লোক খাটিয়া নিয়ে আমার সামনে এসে রাখলো এবং বলল, চাচা চা দিয়েন। ঘটনা এখান থেকে শুরু। দোকানে বসে থাকা হুজুরটা খাটিয়ার পাশে গেল। আমি আগ্রহ নিয়ে দেখতে গেলাম এই সকালবেলায় আবার কার জানাজা হবে। এবার একজন হুজুর লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরানোর পর আমি যা দেখলাম, তাতে আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। সেই লাশটি আর কারো নয়, দোকানে যে বৃদ্ধ বসেছিল লাশটি ওনার। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে আমি তখন কোচিং সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে কাশীগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে, যে দোকানে চা বানাচ্ছিল একজন যুবক ছেলে। আমাকে ঘিরে রয়েছে অনেক মানুষ, আমার গায়ে প্রচন্ড জ্বর। আমার বাবা মাকে খবর দেয়া হয়, ওনারা এসে আমাকে নিয়ে যান। আমি টানা 15 দিন বিছানায় শুয়েছিলাম। ওই ছাত্রটিকে জিজ্ঞেস করার পরও ও বলল সেদিন শুক্রবার, তাই সে কোচিং বন্ধ ছিল, সে যায়নি। কিছুদিন আগে আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে কাশীগঞ্জ বাজারে সেই চায়ের দোকানে যাই। দোকানদারকে বৃদ্ধের চেহারার বর্ণনা দিতে সে বলল সেই বৃদ্ধ তার পাশের বাড়ির এক দাদা, যে এই চায়ের দোকানটি চালাতো, তাকে 1971 সালে পাক হানাদার বাহিনী নাকি এই চায়ের দোকান। এই ছিল ঘটনা।
এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে, এবং আমাদের অতিথি এই মুহূর্তে আছেন আফনান ভাই। আশা করছি যে তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আমরা শুনবো। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার যে জেলা রাজবাড়ির গোয়ালন্দ নামক একটা জায়গা আছে, তো সেখানকার ঘটনা। তো গোয়ালন্দ যেই রেল স্টেশনটা রয়েছে সেটা অনেক আগে থেকেই রেল স্টেশনটা, বিশেষ করে মানে দর্শনার পরে যখন মানে আমাদের এই অঞ্চলে রেলটা শুরু হয় তখন এটা মানে গোয়ালন্দ পর্যন্ত সম্প্রসারিত হয়। বিশেষ করে পদ্মা নদীর মাঝে উপন্যাসে রাসেল ভাই আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পারবো ওই সময় কিন্তু ওই গোয়ালন্দর থেকে রেলে কিন্তু ইলিশ মাছ সেই কলকাতা পর্যন্ত যেত। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই হিসেবে বর্ণনা আছে। তো ওই সময় গোয়ালন্দের যেই রেল স্টেশনটা ওই সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল আর কি। তখনও দৌলতদিয়া পর্যন্ত রেল লাইন বর্তমানে যেটা সেটা তখনও আসেনি আর কি। তো যদিও ঘটনাটা 1978 সালের ঘটনা, আমি ওই সময় এখন ফিরে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে বজলুর রশিদ। তো সাধারণত গ্রাম অঞ্চলে নামগুলো মানে উচ্চারণের সুবিধার্থে মানুষ তাদের সুবিধা মতো করে উচ্চারণ করে। তো রশিদ নামটা সবাই রসু বলে তাকে ডাকতো। আচ্ছা। তো উনি পেশায় ছিল কুলি, যেহেতু ওই সময় গোয়ালন্দ স্টেশন রেল স্টেশনটা অনেক ব্যস্ততম একটা জায়গা ছিল। আর এখন যে নদীটা অনেক দূরে সরে গেছে, যারা ওদিক আসা যাওয়া করেন সেটা দৌলতদিয়া পর্যন্ত সরে গেছে। আগে কিন্তু নদীটা অত ইসে ছিল না, ওই গোয়ালন্দর কাছাকাছি ছিল, একদম ওখানে খুব কাছে ছিল। তো ওই সময় রেল স্টেশনে যে সব মালগুলো নামতো উনি সেগুলো মানে কুলি যেহেতু ছিল উনি মাল আনা নেওয়া করতো। তো ওই সময় সেই চুয়াডাঙ্গা দর্শনা ওখান থেকে রেলগাড়িগুলো আসতো, বিশেষ করে শাটল ট্রেন গুলো আসতো, সকালে আসতো আবার রাতে আসতো, এরকম দুটো ট্রেন চলাফেরা করতো ওই সময়। তো একদিন উনি সকালে দেখে যে একটি লোক বসে আছে রেল স্টেশনে, তো কারোর সাথে কথা বলছে না, খুব মন টন খারাপ করে বসে আছে। তো উনি প্রথম দিকে তেমন কোনো পাত্তা দেন না, কারণ এরকম অনেক লোকই সেখানে আসে যায়, এটা তার পাত্তা দেওয়ার কথাও নয়। তো দেখে যে পরে যখন দুপুর বেলা আসে দেখে যে একই জায়গায় লোকটা বসে আছে, আবার বিকালে যখন আসে একই জায়গায় বসে আছে। তখন উনি তাকে গিয়ে বলে যে আপনি কোথা থেকে আসছেন, সারাদিন দেখি একই জায়গায় বসা। তো উনি কোনো কথার উত্তর দেয় না। আচ্ছা। তো ইশারায় যতটুকু উত্তর দিল তাতে উনি বুঝতে পারলেন, মানে রসু বা বজলুর রশিদ বা রশিদ আর কি, যে উনি হয়তো কথা বলতে পারেন না, এতটুকু আর কি মনে হলো। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝালেন যে উনি শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যায় যে ট্রেনটা আসবে ওটা আবার রাতে ছেড়ে যাবে, তো উনি ওই রাতের ট্রেনে চলে যাবে। তো এতটুকু বুঝালেন, মানে সেই ইশারা ইঙ্গিতে বুঝালো। তো আসল ভাই সন্ধ্যার সময় যে ট্রেনটা আসবে সে ট্রেনটা একটু দেরি হয়ে গেছিল। তো ট্রেনটা আসার পরে ওই যখন মালামাল গুলো ট্রেন থেকে নামানো হচ্ছিল, তো ওই রসু সাহেব উনি হঠাৎ চিৎকার চেঁচামেচি শব্দ শুনে, যে সবাই বলতেছে এই রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখলেন ওই যে লোকটা সকাল থেকে বসেছিল ওখানে, ওই লোকটি সম্ভবত রেল ক্রস করতে গিয়ে বা কোনো কারণে পার হওয়ার সময় উনি ওখানে কাটা পড়ে মারা গেছে। আর তখন আসলে ভাই রাজবাড়ী জেলাটা তখন হয়নি, তখন বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল রাজবাড়ী। তখন ওই পুলিশ ওখান থেকে মানে লাশটা ফরিদপুরে নিয়ে যায়, সেখান থেকে পোস্টমর্টেম করে আবার ওখানে, যেহেতু ওখানে ওই স্পটে মৃত্যু হয়েছে, তখন আবার এখানে ফেরত দেওয়া হয়। আর আসলে ভাই ওই রসুমিয়া কিন্তু একটা কাজ করতো, সেটা হলো যে সেই কুলি পেশার পাশাপাশি যদি কখনো কোনো লোক মারা যেত আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে, তো উনি এই লাশটা গোসল দিতেন আর কি। এটা ওনার একটা প্রফেশনের মতো উনি একটা নিয়ে নিয়েছিলেন আর কি। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু এই কাজে অভ্যস্ত, তো ওইখান থেকে দায়িত্ব পড়লো, গোয়ালন্দ থানা থেকে তাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি লাশটা গোসল করিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। তো উনি যথারীতি গোসল করালেন। রাসেল ভাই যখন ওই লোকটা কাটা পড়েছিল ওনার পকেটে ওনার কোনো ঠিকানা পাওয়া যায়নি, মানে এমনি যতটুকু সার্চ করা হয়েছিল কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই জন্য সেটা বেওয়ারিশ হিসাবে শনাক্ত করা হয়েছিল। তো যখন মানে উনি গোসল করাতে যাবেন তখন হঠাৎ করে ওনার কোমরের কাছ থেকে একটা ছবি উনি পান। তো ছবিটা দেখা যায় যে উনি, ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী এবং ওনার একটা সন্তানের ছবি আছে, ওনার একটা ছেলের ছবি আছে। তো ওই ছবিটা উনি রেখে দিয়েছিলেন, কারণ ওইটা আবার কোনো ঠিকানা ছিল না, উনি কিভাবে ওইটা একটা স্মৃতি হিসাবে রেখে দেন এটা ওনার কাছে। তো ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ উনি যখন রাতের বেলা বাড়িতে যেতেন, তো প্রায়শই নির্জন জায়গায় যখন চলে আসতেন হঠাৎ দেখতেন
যে ওই যে লোকটি কাটা পড়েছিল উনি দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ওই রসুকে ডাকছে। তো উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেতেন, তো তাড়াতাড়ি করে বাসায় গিয়ে মানে ফিট হয়ে যেতেন। তো এইরকম ঘটনা রাসেল ভাই যখন সবসময় ঘটতে থাকলো, তখন উনি প্রথম দিকে বাসায় বলতেন, সবাই বলতেন যে এটা মনের ভুল। কিন্তু যখন এটা সবসময় ঘটতে থাকলো, তখন বাসার লোকজন এবং উনি আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছিলেন, কারণ তো কুলি ছিলেন, ওনার শরীরের শক্তি সামর্থ্য প্রয়োজন মালামাল টানার জন্য, কিন্তু আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে, উনি মালও টানতে পারছিলেন না দুর্বলতার কারণে। তখন উনি বিভিন্ন হুজুরের কাছে যান, ঝাড়ফুঁক করেন, তাবিজ নেন, দেখা যায় কিছুদিনের জন্য বন্ধ থাকে সেটা, কিন্তু আবার উনি দেখেন, বলে আবার আমি দেখছি, আমাকে ডাকে, আমাকে কি যেন বলতে চায়, এরকম বলে শুধু। আচ্ছা, এখন রাসেল ভাই মানে ওনার বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হলো, সেটা হলো রাতের বেলা হঠাৎ উনি দেখতেন, কারণ আমাদের কিন্তু আসলে আমরা মাঝে মাঝে দেয়ালে কিন্তু ঘরের মধ্যে রাতের বেলা টিকটিকি দেখি, ঘরের মধ্যে টিকটিকি ঘুরে বেড়ায়। তো উনি দেখেন যে অত্যন্ত বড় আকৃতির কিছু টিকটিকি ওনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এবং অস্বাভাবিক রকমের বড়, ওটাকে টিকটিকি বলা যায় না, বড় মানে গৈসবের আকৃতির এরকম আর কি। তো ওনারা এটা দেখে খুব ভয় পেতেন, ওনার স্ত্রীও এটা দেখতে ভয় পেতেন, কিন্তু লোকজন যখন আসতো চিৎকার শুনে দেখে যে কিছুই নেই। তো এমনও হয়েছে রাসেল ভাই, উনি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে ওনার বুকের উপরে ওই বড় আকারের টিকটিকিটা বসে আছে। তো আচ্ছা, এইরকম বিষয় যখন ঘটতে থাকলো, তারপর রাসেল ভাই কি হলো, মানে অনেক বড় আকৃতির ইঁদুর, যেটা সাধারণত অত বড় আকৃতির ইঁদুর হয় না কখনো, এটা ওনার ঘরের বিরুদ্ধে ঘোরাফেরা করতো। এরকম ওনারা দেখি প্রায়শই এই বিষয়গুলো দেখে ওনারা ভয় পেতেন। একবার ওনার স্ত্রী তো এই বিষয়টা ভয় পেয়ে, মানে এত ভয় পেয়েছিলেন বিষয়টা দেখে, বিশেষ করে ইঁদুর দেখে, যে উনি কিন্তু অনেকদিন কথাই বলতে পারেন, মানে ওনার জবান বন্ধ হয়ে গেছে, অনেক ঝাড়ফুঁক করে সেটা করা হয়েছে। কিন্তু আসলে ভাই যতই ঝাড়ফুঁক করা হোক না কেন, ওই রসুর যে রসুমিয়া যেই লোকটাকে দেখতেন, এই লোকটাকে উনি দেখতেই থাকেন, এবং উনি খালি বলতে থাকেন যে তাকে যেন কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারে না। রাসেল ভাই এরকম কিন্তু যখন উনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আর কিন্তু একটা সময় উনি ভয় পেতেন না, উনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যান। তারপরে উনি একদিন চিন্তা করলেন যে এই লোকটার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছিলাম, তো আমার মনে হয় যে এই ছবিটার একটা রহস্য উনি বলতে চাচ্ছে, তার কাছে মনে হয়। তো তখন ওই ছবিটা উনি নিয়ে করেন, এবং যতদূর মানে উনি স্মরণ করার চেষ্টা করেন যে এই লোকটি কোথা থেকে এসেছিল, উনি যতদূর ইশারা করেছিলেন ওনার মনে পড়ে যে কুষ্টিয়ার ওই পাশে। তো উনি চিন্তা করেন ট্রেনটা যেহেতু চুয়াডাঙ্গা থেকে আসে, হয়তো উনি চুয়াডাঙ্গা থেকে আসতে পারেন, এরকম উনি চিন্তা করেন। আচ্ছা, রাসেল ভাই উনি সেই মানে চুয়াডাঙ্গাতে চলে যান, চুয়াডাঙ্গাতে চলে যে ওই ছবি প্রায় 20 বছর পরে, রাসেল ভাই 20 বছর না, 19 বছর পর, 1997 সালে উনি চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পরে চুয়াডাঙ্গা সদরের নেমে যখন অনেক প্রবীণ কোন লোককে উনি দেখাতেন, সাথে সাথেই লোক চিনে ফেলেছে, মানে বেশ কয়েকজন চিনে ফেলেছে যে এটা কার ছবি। তখন বলে যে এই লোকটা তো আমরা চিনি, কিন্তু অনেকদিন আগে মানে বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এই ছবি আপনি কোথায় পেলেন? তখন এটা বলে, তখন তার ফ্যামিলির সাথে যায় দেখা করে, দেখে যে হ্যাঁ ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, অনেক বড় হয়ে গেছে সন্তান। তো তাদের কাছে বিষয়টা বলে যে তাদের বাবার এই সাথে এই ঘটনা ঘটছিল, একটা অ্যাক্সিডেন্টে যদি রাগ করে এসেছিল, পরে হয়তো বা চলে যাবে পরের ট্রেনে, কিন্তু সেটা যেতে পারে না, একটা দুর্ঘটনা ঘটে গেছিল রাসেল ভাই। তো রাসেল ভাই ঘটনাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারতো, কিন্তু যখন ওনার ফ্যামিলির কাছে উনি যেটা বলেন, তখন কিন্তু রাসেল ভাই এই যে দীর্ঘ প্রায় 19 বছর ধরে উনি যে এই যে লোকটাকে দেখতো, এই দেখতে যে লোকটা কিছু বলতে চাচ্ছে, তখন এরপরে উনি আবারও তাকে দেখা শুরু করে এবং দেখে যে না, লোকটা কিছু বলতে চাচ্ছে না, লোকটা এখন শুধু দেখে ওনাকে দিকে তাকে খালি হাসে, ওই মৃত লোকটা আচ্ছা, তাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। তখন উনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করতেন যে ওই লোকটাকে দেখি, এখনো আমি দেখি, কিন্তু লোকটা এখন কিছু বলে না, বলতে চায় না, খালি আমাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। এটাই ওনার অভিব্যক্তি, ওই মৃত ব্যক্তির অভিব্যক্তি। তো আসলে 1998 সালে যখন ওই যে বড় একটা বন্যা হইলো, তখন ওই গলন্দর ওখানে তো পানিতে হয়ে গেছিল, তখন ওই রসু সাহেব যিনি, ওনার আবার ওই বন্যার কারণে অনেক রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে, উনি ডায়রিয়াতে আক্রান্ত হন, 98 সালে ডায়রিয়াতে মারা যান। তো রাসেল ভাই ওনার সাথে এই যে প্রায় 20 বছর ধরে যে মৃত ব্যক্তিকে উনি দেখতেন, এটা আসলে কেন দেখতেন, অনেক তাবিজ কবজ করে এটাকে করার, তারপরে যে বড় বড় টিকটিকি, তারপরে বড় ইঁদুর ঘরের মধ্যে, তো এই বিষয়গুলো কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তো ওনার মৃত্যুর পরে ওনার ফ্যামিলির সাথে আর এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল রাসেল ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে লিখছেন, সাইদুল ইসলাম হৃদয় আমাকে লিখেছেন, এবং তিনি যেটা বলছেন যে আমি ইন্ডিয়ান বলে কি আমার কমেন্ট পড়া হবে না, না আমি সেটা মনে করি না। স্পেশালি বাংলা ভাষাভাষী যারা আছেন এবং বাংলা ভাষাভাষীর বাইরেও যারা আছেন, যারা বাংলা বোঝেন, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি ভূত এফএমের একজন, এবং ভূত এফএম আপনার জন্যই। সুতরাং অবশ্যই অবশ্যই নিজেকে কোনো সময় ভূত এফএম থেকে আলাদা মনে করবেন না। এবং আমাদের অ্যাপ আছে, যে ফুর্তি অ্যাপ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। ফেসবুকের মাধ্যমে থাকতে পারবেন কানেক্টেড। আমাদের ইমেইল আছে, যে ইমেইলটি প্রতিদিন আমি নিজে চেক করি। সো আপনি বুঝতেই পারছেন যে আপনি কতটা কানেক্টেড আমাদের সাথে। সুমাইয়া মিশুক আমাকে লিখেছেন যে তিনি বেশ আগে মনে হয় এটা করেছেন, লিখেছেন তিনি ওয়েট করছেন ভূত এফএমের জন্য, সেটা লিখেছেন। আরিয়ান খান সাদি আমাদের সাথে আছেন, এবং ভূত এফএম আজকে ভালো লাগবে সেটা আশা করেছেন। জেড আর জয় আমাদের লিখেছেন যে আমরা আছি ভূত এফএম এর সাথে। শাকিল আছেন আমাদের সাথে, এই মুহূর্তে শুনছেন নোয়াখালী থেকে, ওয়েটিং ফর ভূত এফএম। আচ্ছা, এগুলো সব বেশ আগের মেসেজ মনে হচ্ছে। এবং আমাদের আফ্রিকা থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আসলাম আহমেদ, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি কমেন্ট করছেন আরো অনেকেই এরকম, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এমডি শাহিন আহমেদ ঢাকার উত্তরা থেকে, তিনি লিখেছেন। মিলন আমাদের সাথে আছেন ফুর্তির পেজ থেকে, এখন পড়ছি, একটু আগে পড়ছিলাম ভূত এফএম এর পেজ থেকে। আফনান ভাই অলওয়েজ স্পেশাল, এটা আমাদের লিখেছেন। দেখতে পাচ্ছি স্বপ্নেন্দু শিকদার, এছাড়াও এমডি জুয়েল হোসাইন আমাদের সাথে আছেন। তারা নদীর পাড়ে বসে অ্যাপ দিয়ে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। ওকে, জিএম কাকন আমার সঙ্গে আছেন। আই লাভ ভূত এফএম লিখেছেন সাব্বির সহ আরো অনেকে এই পেজটিতে কমেন্ট করেছেন। এবং ভূত এফএম এর পেজেও আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এবং সেই কমেন্টের মধ্যে রিসেন্ট যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম নাইম, এছাড়াও আছেন মৃত্তিকা ফারদিন, এবং তিনি বলছেন, হ্যালো রাসেল ভাইয়া, আমি মৃত্তিকা ফারদিন। আমি আজকে তিনি ঘটনাগুলো শুনছেন সেটা লিখেছেন। কে এম মান্না আমাদের সঙ্গে আছেন, নাইম ইসলাম আমাদের সঙ্গে আছেন, মৃদুল হাসান রাজ আমাদের সঙ্গে আছেন, মারিয়া মিম আছেন আমার সঙ্গে, মোহাম্মদ সুজন সরকার আছেন আমার সঙ্গে, কাজল আক্তার কণা আছেন আমার সঙ্গে আছেন মাহবুব আলম কাতার থেকে। ওকে, আমাদের সঙ্গে আছেন সুরাইয়া খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিহান আহমেদ। আফরান ভাইয়ের ঘটনাটি ভয়েড ছিল জানিয়েছেন তিনি, এবং পারফরমেন্স অনেক ভালো হয়েছে। ইভান রহমান আমাদের জানিয়েছেন আফরান ভাইয়ের কথা। আহমেদুল হক সিয়াম আমাদের সঙ্গে আছেন, ভালো হচ্ছে তাই লিখেছেন তিনি ছোট্ট করে। এমডি শাকিল লিখেছেন, আফরান ভাই কেমন আছেন? ডেফিনেটলি উনি ভালো আছেন, কিছু স্ট্রেস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আপনাদের দোয়া নিশ্চয়ই ওনার কাছে লাগবে। বগুড়া থেকে লিখেছেন আমাদেরকে এমডি রেশাদ খান, এছাড়াও সামি আহমেদ সানি আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাইফ আল হাসান সাদ, অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করেছেন। তো যাই হোক, আমরা চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে যে ঘটনাটি পড়ব সেটিও আমি চাচ্ছি একটা ইমেইল পড়ে ফেলতে। আমাদের অনেকগুলো ইমেইল জমেছে, এবং ইমেইল পড়ব, আপনারা ইমেইল পাঠাবেন, এবং সেই সাথে আমি চাই যে সরাসরি স্টুডিওতে এসে আপনি আপনার ঘটনা শেয়ার করুন। কেন করবেন না? অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঘটনা শেয়ার করছেন, আজকেও এরকম আছেন। আপনি যদি ঢাকায় থাকেন বা অন্য কোনো প্রান্তেও থাকেন, ঢাকায় যদি বেড়াতে আসেন বা কোনোভাবে সম্ভাবনা থাকে ঢাকায় আসার, ডেফিনেটলি আমাদের স্টুডিওতে আসতে ভুলবেন না। এখন যে ঘটনাটি পড়ছি সেই ঘটনাটি এরকম। নমস্কার রাসেল ভাই, নমস্কার। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমি নীল বড়ুয়া ছদ্মনাম, আমার বাড়ি চট্টগ্রামে। আমি চাই না পরিচয়টা দিতে। আমার একটি ঘটনা আগেও আপনি পড়েছিলেন। ঢাকায় একটি প্রাইভেট চাকরি করি, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবো না, তার জন্য দুঃখিত। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। ধন্যবাদ রাসেল ভাই, একটি ভিন্ন রকমের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাতেই হয় সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আমি যখন ঘটনাটি লিখতে বসেছি তখন চিন্তা করছি লিখবো নাকি লিখবো না, আমার ঘটনাটি শেয়ার করা হবে কিনা। কারণ এর আগে 2টা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি শেয়ার করেন নাই, হয়তো আপনার পছন্দ হয় নাই, সঠিক জানি না।
এখানে একটু বলে রাখতে চাই, দেখেন দেখেন ওনার একটা ঘটনা প্রচারিত হয়েছিল, পরপর দুটি ঘটনা আবার প্রচারিত হয়নি, উনি আবার লিখেছেন আর একটা ঘটনা যেটা সিলেক্টেড হয়েছে এবং আপনারা সবাই শুনছেন সেটা। যাই হোক, উনি লিখছেন, তারপরও লিখতে বসছি, সত্য ঘটনা লিখছি, তাই জোরটা একটু বেশি। বিশ্বাস করা না করা যার যার ব্যাপার। এবার আসি ঘটনায়। ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। 2005 সালের শেষের দিকের ঘটনা। আমার বড় বোনের একমাত্র মেয়েকে নিয়ে আমার দুলাভাই ঢাকার বসুন্ধরার কালাচাঁদপুর একটা টিন সেটের একটা দোতলা বাড়ির নিচতলায় ওঠে। এলাকাটি তখন তেমন একটা পরিবর্তন হয়নি। কয়েকটা বড় বড় ফ্ল্যাট ছিল, চারিদিকে নির্জন পরিবেশ। আমার দুলাভাই গুলশান 2 একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত। বাসা ওইখান থেকে বেশি সময় লাগে না, রিক্সা দিয়ে গেলে 20 মিনিটের মতো সময় লাগে, তাই বাসাটা বেছে নিতে হলো। তাছাড়া আমার দুলাভাই একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন। বাসায় ওঠার 5-6 মাস সব ঠিকঠাক ছিল। বছর খানেক পার হয়ে গেছে। আমার ভাগ্নিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে জানুয়ারি মাস, তাই স্কুলের ক্লাস কম। আমার বোন ভাগ্নিকে নিয়ে বাসায় থাকতো। দুলাভাই কখনো ইভিনিং, কখনো পার্টি থাকলে নাইট ডিউটি করত। ক্লাব, রেস্টুরেন্টে চাকরি। ওই বাসায় ওঠার পর থেকে আমার বড় বোনের কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তিনি তেমন একটা গুরুত্ব দেননি। যেমন ঠিক মতো খেতে পারতেন না, দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যেত, আর ঘুম কম হতো না। ঘুম কম হতো, দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, সব সময় অসুস্থ থাকতেন, ইত্যাদি ইত্যাদি। আমার দুলাভাই একজন ডাক্তার দেখান। ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ দেন। এভাবে অনেক দিন কেটে গেল, তেমন একটা উন্নতি হয় না। আমার ভাগ্নির স্কুল সকালবেলায় শেষ হয়ে যায়। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনার পর বাকিটা সময় বাসায় কখনো শুয়ে, কখনো বা টিভি দেখে কাটে। একদিন দুপুরবেলা আমার ভাগ্নি ঘুমোচ্ছেন, আর আমার পাশে আমার বড় বোন শুয়ে আছে। বাইরে থেকে কেউ যেন দরজায় টোকা দিল। আমার বোন দরজা খুলে দেখল একজন বয়স্ক বৌদ্ধ ভিক্ষু দাঁড়িয়ে আছে। ওনার সমস্ত শরীরে ছোট ছোট ফোস্কার মতো। আমার বোন তাকে বন্দনা জ্ঞাপন করে ভিতরে নিয়ে গিয়ে বসতে বললেন। যেহেতু 12টার পর বৌদ্ধ ভিক্ষুর ভারী কোনো খাবারের নিয়ম নেই, তাই আমার বোন জিজ্ঞাসা করলেন, চা খাবেন? উত্তরে তিনি বললেন, খাবো। আমার বোন চা বানিয়ে নিয়ে আসলেন। ওনার চা খাওয়াটা ছিল অদ্ভুত। সাধারণত আমরা চা খাই, চায়ের যে পেয়ালা সেটা হাতে নিয়ে, এবং অন্য হাতে, একটা হাতে পিরিচ থাকে আর একটা হাতে পেয়ালা থাকে, এবং আমরা চা চুমুক দিয়ে খাই। কিন্তু উনি কাপটি না ধরে এক চুমুকে, পিরিচ সহই কাপটি না ধরে এক চুমুকে পুরো চাটা শেষ করলেন। মনে হচ্ছে শরবত খেয়েছেন। আমার বোন ব্যাপারটা গুরুত্ব দিলেন না। তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বলল, চুপ করে রইলেন। আমার বোন জিজ্ঞেস করলেন, এখন কি করব? ব্যাগ থেকে 3টে ডিম বের করে নিয়ে বললেন, 3 দিনে 3টা ভাতের সাথে সেদ্ধ করে খাবি। তারপর তিনি বের হয়ে হাঁটা দিলেন। আমার বোন ডিম 3টা রেখে বের হলেন। কোথায় চলে গেলেন? বাসা থেকে রাস্তার দূরত্ব 30-40 হাত হবে। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। অনেক দিন দুপুরবেলা 12টা থেকে 12:30টার মতো হবে, আমার বোন মেয়ের পাশে শুয়ে আছেন। এক লোক জানালা দিয়ে এক দৃষ্টিতে আমার বোনের দিকে তাকিয়ে রয়েছে। আমার বোন দরজা খুলে দেখলেন ফকিরের মতো গায়ে ময়লা কাপড় চোপড় পরা। আমার বোনকে বললেন, 10 টাকা দে। আমার বোন বললেন, দাঁড়ান, দিচ্ছি বলে রুম থেকে 10 টাকা এনে দিলেন। ওই ফকির বললেন, একটা জিনিস দিবি? আমার বোন বললেন, কি? একটা গেঞ্জি ও একটা লুঙ্গি দিবি? আমার বোন বললেন, ঠিক আছে, ওর বাবা আসুক, আমি ব্যবস্থা করে রাখবো। ভিক্ষুটি বললেন, আমি আবার আসবো, এই বলে চলে গেলেন। রাতে দুলাভাই আসলে আমার বোন বললেন, দুলাভাই বললেন, ঠিক আছে, কালকে আসার সময় নিয়ে আসবো। পরের দিন দুলাভাইটি শার্ট আর লুঙ্গি নিয়ে বোনকে দিলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন ওই একই সময়, দুপুর টাইমে দরজায় টোকা দিলেন। আমার বোন দরজা খুলে দেখলেন ওই ভিক্ষুটি তখন তার হাতে কাপড় দিয়ে দিলেন। তিনি, ফকিরটি বললেন, এখানে থাকিস না,
এই বাসা থেকে চলে যা। আমার বোন জিজ্ঞেস করলেন কেন, কিন্তু কোনো উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমার বোন কোনো কিছু বুঝতে পারেন নাই তা, এবং কারোর সাথে কোনো কিছু শেয়ারও করেন নাই। এভাবে আরো অনেক দিন চলে গেল। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন একটা সুন্দর ফুলের বাগান, চারিদিকে ফুল আর ফুল। এত সুন্দর সুন্দর ফুল জীবনে কখনো তিনি দেখেননি। বিশাল এই ফুলের লাল আঁচল, সাদা শাড়ি, কপালে লাল রঙের টিপ পরা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমার বোন জিজ্ঞেস করলেন আপনি কে? এই মেয়েটি বললেন আমি এই বাগান পাহারা দেই, অনেক বছর পাহারা দিচ্ছি, আর ভালো লাগছে না, তোর সাথে আমাকে নিয়ে যাবি? আমার বোন বলল হ্যাঁ নিয়ে যাব, কিন্তু আপনি আমার সাথে যাবেন কেন? মেয়েটি বললেন তোকে আমার ভালো লেগেছে তাই। তারপর আমার বোনের হাত ধরে দুজনে হাঁটছেন, বিভিন্ন কথা বলছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে রাস্তায় আসার পর হাতটি ছেড়ে দিয়ে বললেন আমি যাব না। আমার বোন জিজ্ঞেস করলেন কেন? মেয়েটি বললেন ওই বাড়িটা ভালো না, তুই চলে আয়। আমার বোন বললেন আমার স্বামী মেয়ে সব ওখানে আছে, আমাকে যেতে হবে। আবারও ওই মেয়েটি বলল তুই ওই বাড়িতে আসিস না, যাস না ওই বাড়িতে। হঠাৎ আমার বোনের ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তখন ঘড়িতে আনুমানিক রাত 3টা। পরের দিন আমার বোনের সাথে ঘটে যাওয়া সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করলেন। আমার মা বললেন ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই কথাগুলো বলার কিছুদিন পর আমার বোন অসুস্থ হয়ে পড়লেন। এতটা অসুস্থ হলেন যে মেডিকেলে নিয়ে যেতে হলো। মা নিজেই ভর্তি করিয়ে দেন। এদিকে আমার মা আমাদের গ্রামের এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রুমে প্রবেশ করার সাথে সাথে বললেন তোর মেয়ের অবস্থা তো ভালো না, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে তো বাঁচানো মুশকিল। কথাগুলো শোনার পর শুধু দেখলাম আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। তখন মা সমস্যাটার সমাধান দিতে তাকে অনুরোধ করলে তিনি বললেন অনেক দেরি করে ফেললি, তারপর আমি দেখছি। কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। একটা তাবিজ দিয়ে গলায় পরার জন্য দিলেন এবং একটু পানি পড়া দিলেন, আর বললেন সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমার বোনের অবস্থা আরো অবনতি হতে লাগলো। হসপিটালে চেঞ্জ করে আরেকটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার মা আমার বড় ভাইকে নিয়ে ঢাকায় আসলেন। হসপিটালের কিছু নিয়ম কানুনের কারণে তাবিজটি শুধুমাত্র রাতের বেলায় আমার বোনকে পড়ানোর জন্য অনুমতি মিলল। সপ্তাহখানেক পর অবস্থার একটু উন্নতি হয়। আমার বোন অল্প অল্প করে খাওয়া দাওয়া শুরু করলো। প্রায় 20-25 দিন পর আমার বোন সুস্থ হলে তাকে গ্রামে নিয়ে আসা হয়। পরে অবশ্য আবারও ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে দেখানোর জন্য। পরে তান্ত্রিকের কাছে রহস্য জানতে চাইলে তিনি বললেন অনেক দিন আগে ওই বাড়িতে মানুষ খুন করত, খুন করে বস্তার মধ্যে রেখে দিয়ে পরে ফেলে দেওয়া হতো। যে মানুষগুলো খুন করেছে তাদের আত্মাগুলো ওই বাড়িতে ঘোরাফেরা করে, আর ওরা মানুষের ক্ষতি করতে চায়। তোমাদের আগে আরো অনেকে ও বাসায় ছিল, তাদেরও কেউ কেউ মারা গেছে, কেউ এখনো কষ্ট পাচ্ছে। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। বৌদ্ধ ভিক্ষু ও ফকিরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ওরা সাধারণ মানুষ ছিল না। এখন আমার বোন পরিবার নিয়ে গ্রামে থাকে। এই ছিল ঘটনা। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রেডিও ফুর্তিকে। ভূত এফএম জিন্দাবাদ। আরো ঘটনা আছে, পাঠিয়ে দেব, ভালো লাগলে শোনাবেন। আমার নাম লিমন বড়ুয়া। আমার বোনের নাম নাম তো তিনি ছদ্মনাম ব্যবহার করেছিলেন, সুতরাং আর কিছু বলবো না, ভুল করে পড়ে ফেলেছি, সরি। চলে যাচ্ছি আমাদের একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। অনেক মেসেজ পাঠিয়েছেন আপনারা, যেগুলো পড়বো। অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের শোনাবো। সো স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আসতে একটু দেরি হয়ে গেল। লিখেছেন শিশির আহমেদ, সজীব, আরিয়ান, জিমন আমাকে লিখেছেন আই লাভ ভূত FM। মিজানুর রহমান আমার সঙ্গে লিখেছেন খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির, অমিত, নাজমুস, সাকিব খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অভয় চন্দ্র, আমাদের সঙ্গে আছেন মোশাররফ হোসেন, সিলেট থেকে লিখেছেন তিনি।
অ্যাপ দিয়ে শুনছেন। এমডি সাজিদুল ইসলাম বগুড়া থেকে শুনছেন। ইমেলটা জোস ছিল, লিখেছেন আহমেদ শাহেদ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম এবং তিনি রোহান, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন, ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তারেক, অনেকদিন পর সিলেট থেকে লাইভ শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়াসিব আহমেদ, আছেন বেস্ট বয় শাকিরুল, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিশির আহমেদ, আমাদের সঙ্গে আছেন NH নাইম সহ আরো অনেকে। আর এদিকে ফুর্তির পেইজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে আছেন আমাদের সঙ্গে। ইমেলটা অসম ছিল, লিখেছেন হাসিবুর রহমান শান্ত। আমাদের সঙ্গে আছেন SA রাজু, হবিগঞ্জ থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুশাদ খান, এবং আমাদের সঙ্গে আছেন MD ফারুক সোহান, আছেন সাইদ আমিনুল ইসলাম, এছাড়াও আছেন রাকিবুল হাসান, কুষ্টিয়া থেকে শুনছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাইয়াদিনা, আচ্ছা রাসেল আর কি, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও ফরিদপুর থেকে DM ফিরোজ, আমাদের সঙ্গে আছেন জাবেদ, এছাড়াও বসুদেব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন SK শাকিল, নীল আকাশের চাঁদ আছেন, আরিফ খন্দকার আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন গোপাল সাহা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও NI9 সহ আরো অনেকে। তো আমরা চলে যাব ঘটনায়, আমাদের দ্বিতীয় অতিথির কাছে যাব আমরা এখন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো রসুল ভাই, সেটা একটি পেয়ারাইশ লাশকে কেন্দ্র করে ঘটনাটি। তো আচ্ছা, আমাদের দেশে মানে যে সকল লাশগুলা পাওয়া যায়, যেগুলোর কোনো নাম ঠিকানা বা পরিচয় থাকে না, তো সেগুলো আমাদের দেশে কিছু সংস্থা আছে যে লাশগুলাকে নিজ দায়িত্বে তারা দাফন করে দেয়। তো সঙ্গত কারণে আমি সেই সংস্থাগুলোর নাম উল্লেখ করতেছি না। তো ঘটনাটি ঘটে একটা পেয়ারাইশ লাশকে কেন্দ্র করে। তো সেই লাশটি 2 দিন পুরনো লাশ ছিল। তো যখন লাশটি কালেক্ট করা হয়, কালেক্ট করার পর নর্মালি যে বেয়ারিশ লাশগুলোকে পোস্টমর্টম যে ফর্মালিটিস গুলো থাকে সেগুলো পূরণ করে দাফনের উদ্দেশ্যে আর কি পাঠানো হবে। তো যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো সেই লাশটিকে ক্যারি করবে। তো লাশটিকে সব ফর্মালিটিস পূরণ করে লাশটিকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো নির্দিষ্ট স্থানে দাফন করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ নিয়ে রওনা দিলেন। তো পথিমধ্যে রওনা দেওয়ার পথে তার কিছু দূর মানে মোটামুটি যাওয়ার পর তিনি পেছন থেকে যেটুকু বুঝতে পারলেন যে তার গাড়ির ভিতরে যে লাশটি আছে সেখান থেকে একটা গোঙানোর শব্দ, যেটা মানে গলাতে প্রেসার দিয়ে যদি কান্নাকাটি করে কেউ, সে ধরনের একটা গোঙানোর শব্দ আসে। তো সে একটা গোঙানোর শব্দ পাচ্ছেন। তো সেই শব্দটা সে একটু স্পষ্ট শোনার জন্য গাড়িটা থামালেন। তো থামানোর পর চিন্তা করলেন যে না, এবার শব্দ হচ্ছে না। তো তিনি আবার গাড়ি চালাতে শুরু করেন। তো তার সাথে আবার একটা অ্যাসিস্ট্যান্টও ছিল। তো কিছু দূর যাওয়ার পর সে অনুভব করতে পারতেছে যে সে যখন ড্রাইভ করতেছে তার কাছাকাছি সিটের পেছনে কেউ একজন আছে যার নিঃশ্বাসটা সে অনুভব করতে পারতেছে। তো এর মতো এক পর্যায়ে সে তার ফ্রন্টে যে লুকিং গ্লাসটা ছিল সেটার দিকে তাকায়। তাকানোর পর দেখতে পারে সেই লাশটি বসে বসে কাঁদতেছে। তো সেই অবস্থাটা দেখার পর রাসেল ভাই সে এক প্রকার মানে নিজেও বুঝতে পারে না কি করবে। তো এক পর্যায়ে সে গাড়িটা আবার থামায়। পাশে যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে আর বলার সাহস পাচ্ছে না, কারণ সে যদি ভয় পেয়ে যায়, কারণ সে তার থেকে অনেক ছোট। তো তিনি গাড়িটি থামায়, ছেলেটাকে বলে যা সিগারেট নিয়ে আয়। তো ছেলেটা সিগারেট আনতে যায়। তো উনি গাড়ি থেকে একটু নেমে অ্যাম্বুলেন্সের দরজাটা একটু খুলে চেক করে যে আসলে কি মানে যা দেখছে তা কতটুকু সত্যি। তো খুলে দেখার পর দেখে লাশটি যেভাবে ছিল সেভাবেই আছে। তো তিনি সাহস করে আবার চালাতে শুরু করে। কোনো দিকে ধ্যান না দিয়ে, কারণ এরকম হতেই পারে চিন্তা করে সে আবার গাড়ি চালাতে শুরু করে। তো এবার কিছু দূর যাওয়ার পরে তার নিজের কাছে শরীর ভারবার মনে হচ্ছে এবং সে আবার সেই গোঙানোর শব্দটা, সেই কান্নার আওয়াজটা খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। নীরব রাস্তা, তিনি চলার মধ্যে গাড়ির যেহেতু গাড়ির সব গ্লাস লাগানো, স্পষ্ট শব্দটা শুনতে পাচ্ছে। শোনার পর সে আবারও একটু সাহস করে লুকিং গ্লাসে তাকায়, দেখে সেই একই ঘটনা। লাশটি হাঁটু গেড়ে বসে সেই লুকিং গ্লাসের দিকে তাকে কাঁদতেছে। তো রাসেল ভাই এখানে বলে রাখা ভালো, লাশটি এক প্রকার একটু বিভৎসই ছিল। লাশটি প্রায় শিরচ্ছেদ করা ছিল, মানে লাশের মাথাটা আলাদা ছিল। তো পোস্টমর্টমে রাসেল ভাইয়ের মাথাটা সেলাই করে জীবনে যেভাবে দেওয়া দরকার সে হয়ে দিয়েছে। তো সে এরকম ভাবে যখন আবারও দেখে, তো এক পর্যায়ে রাসেল ভাই লুকিং গ্লাসে তাকানোর পর এরকম বিভৎস ছবি দেখার পর নিশ্চয়ই তার ড্রাইভিং করার মতো কি শিয়াটা থাকে না।
তো সে আবার একটা ব্রেক নেয়, এবার চিন্তা করে কি করবে। তো পাশের যে স্ট্যান্ড ছিল তাকে নিয়ে একটু চায়ের দোকানে বসে গাড়িটা রেখে একটু দূরে চাটা খেয়ে চিন্তা করে না পৌঁছাতে হবে, যেহেতু তার এটা ডিউটি, কিছু করার নেই। তো সে একটু দোয়া কালাম পরে একটু সাহস নেই, সে কি করে ওই ফ্রন্টের যে লুকিং গ্লাস সেটা একটা কাপড় দিয়ে বেঁধে রাখে যাতে লুকিং গ্লাসে মানে আর কিছু না দেখতে পারে। তো এইভাবে সে আবার রওনা দেয়। তো রওনা দিয়ে সে যে জায়গায় দাফন করা হয় সেই জায়গায় পৌঁছায়। তো দাফন করানোর জায়গায় যিনি থাকেন আর কি রমিজ মিয়া, উনি ওই লাশগুলাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিজ দায়িত্বেই জানাজা করে তারপর দাফন কাফন সম্পূর্ণ করেন। তো ওই লাশটার অবস্থা আসলে ভাই আমি আগে বলেছিলাম যে মানে খুব বিভৎস অবস্থা, এটা একদম প্যাকিং করা, কোনোভাবে এটাকে গোসল দেওয়ানো সম্ভব না। তো রমিজ মিয়া ওদিন আসলে মানে নিজের ভুলবশতই বা যে কোনো কারণে লাশটা আর জানাজা দেওয়া হয়নি। তো লাশটাকে তিনি কোনোভাবে যেভাবে দরকার কয়েকজন ওনার 2জন অ্যাসিস্ট্যান্ট থাকে কবর করার জন্য, তো খুঁড়ে লাশটাকে দাফন করেন। তো লাশটাকে দাফন করে সেদিন রাতে তিনি ঘুমান। তার ঘরটা ছিল রাসেল ভাই কবরস্থানের ভিতরেই, কবরস্থানের বাউন্ডারির ভিতরে তার ঘরটা, ছোট্ট একটা ঘর, সেখানে তিনি থাকতেন আর কবরস্থান দেখাশোনা করতেন। তো লাশটা দাফন করা সম্পূর্ণ হওয়ার পর সেদিন রাতে তিনি সবসময় মতো ঘুমাতে যান। তো ঘুমাতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়তে তিনি যখন ওঠেন দেখেন সেই নতুন কবরটা যেটা আজকে দাফন করছে সেই কবর থেকে মাটিটা খোঁড়া এবং লাশের যে হাতটা ছিল সেই হাতটা বের করা, একদম স্ট্রেটলি সোজা করে বের করা। তো এই জিনিসটা তিনি দেখে ফার্স্ট টাইম চিন্তা করেন যে না হয়তো বা কুকুর বা শিয়াল থাকে যে মাটি খুঁড়ে ফেলে, কিন্তু কবরস্থানটা পুরো বাউন্ডারি করা। তারপর তিনি যখন সামনে যায় তো রাসেল ভাই লাশ যদি হাত উঠে আসে, লাশ কিন্তু আমরা জানি দাফন করলে চটা দেয়, তারপর বাঁশ দিয়ে বিভিন্ন ভাবে দাফন করে রাখা হয় যাতে মানে ইয়ে করা না হয়। তো লাশটা একদম স্ট্রেটলি হাতটা এভাবে বের করা, মনে হচ্ছে যে কবরের সাথেই তার বডিটা লাগানো, এরকম অবস্থায়। তো ওই অবস্থায় সে দেখার পরে সে মোটামুটি মাটি দিয়ে তাকে আবার কাভার করে ওইভাবেই রেখে আবার চলে যান ফজর নামাজ টামাজ পড়ে। তো পরের দিন রাতের বেলা যে হয় যে তিনি সেম জিনিসটাই এবার আবার দেখেন। এবার দেখার পর তিনি চিন্তা করেন যে এটা তো স্বাভাবিক কিছু না, কারণ এভাবে কিভাবে হয়। তো তিনি এই ভয়ে তো এবার হুজুরকে ডাক দেন, তাদের যে মসজিদের যে ইমাম হুজুর ছিল, তখন তিনি ডাক্তার দিয়ে তাদেরকে নিয়ে আবার বলে যে না ঠিক আছে, সে হয়তো ভুল হয়েছে, হয়তো শিয়াল কুকুর তো উঠায় ফেলতে পারে লাশটা। তো লাশটাকে আবার ঠিকভাবে দাফন করা হলো। তার সেদিন রাতে রাসেল ভাই সেই রমেশ মিয়া স্বপ্নে দেখেন যে সেই লাশটা বলতেছে তাকে স্বপ্নের মধ্যে যে আমি মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও আমাকে জানাজা ছাড়াই দাফন করলি, এত সব লাশ দাফন করলি, সব লাশের জানাজা হয়েছে, আমি কি জানাজা পাবো না? ঠিক এই স্বপ্নে তার ঘুমটা ভেঙে যায়। এবং সে ঘুম থেকে সে উঠে দেখে যে রাসেল ভাই সেই লাশটা কবর থেকে সম্পূর্ণ হয়ে উঠানো। তো এবার তিনি এই ঘটনাটা সম্পূর্ণ তাদের পার্শ্ববর্তী যে ইমাম হুজুর থাকে তার সাথে শেয়ার করেন। তারপরে সে লাশটিকে খুব বিভৎস অবস্থায় ছিল, তারপর সেই লাশটিকে গোসল করায় যেভাবে ইসলামিক নিয়ম অনুসারে, তারপরে জানাজা সম্পূর্ণ করে দাফন করা হয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন ফেসবুকে। আমি গতবারই বলেছিলাম যে গত সপ্তাহে যেহেতু কম কম করে মেসেজ পড়ছে, এই সপ্তাহে মেসেজ একটু বেশি পড়ার চেষ্টা করব। তবে সেই মেসেজ শুনতে পারবেন আচ্ছা না, আমরা কিছু মেসেজ পড়েই আসি। দেখতে পাচ্ছি এমডি রাকিব হাসান, আই লাভ ভূত এফএম, লিখন শেখ লিখেছেন। আমি লিখন যশোরের নওয়াপাড়া থেকে শুনছি এবং আজকের কাহিনী তার কাছে ভালো লাগছে। আমি আরজে রাসেলের পেজ থেকে পড়ছি এখন। শান্ত দেবনাথ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তানিম খান, এছাড়াও সাজ্জাদুল আলম রাফি আমার সঙ্গে আছেন, রফিকুল ইসলাম মুন্না আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন এমডি সুজাউল ইসলাম, এছাড়াও তারিফুজ্জামান বাবু আমার সঙ্গে আছেন, শিশির আহমেদ সজীব আছেন। লাশের ঘটনাটি সত্যি ভয়ের ছিল। তাশফিয়া ত্রিনা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন নাইম হাসান নয়ন, এইচডি সাজিদ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন আরিয়ান হাসান মুবিন, এছাড়াও আছেন নীল আহমদ, আরজে শান্ত ইসলাম, আমাদের সঙ্গে আছেন অপূর্ব খান সাল্লু, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রিফাত মিয়া এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এমডি রনি মির্জা, আমাদের সঙ্গে আছেন আশিক আহমেদ, আরজে পলক, এছাড়াও আশরাফি ইসলাম আছেন, আরিফ খন্দকার, এমডি আনিসুর রহমান, ইফতেখার উদ্দিন রিশাদ, সমর চন্দ্র দে,
আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আকাশ ডি ডি স্পিডি, এবং এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়া তিনি হচ্ছে অল ইন্ডিয়া ট্যুর করছেন এবং মোটরসাইকেলের ছবি দিয়েছেন এবং মোটরসাইকেলের ওপরে ফুর্তির অ্যাপটা চলছে। খুব বিউটিফুল একটা ছবি যেটা আপনারা আর জে রাসেল পেজ দিয়ে দেখতে পাবেন। উনি মোটরসাইকেল না, এটা একটা গাড়ি নিয়ে তিনি অল ইন্ডিয়া ট্যুর করছেন এবং আমাদের অ্যাপটা চলছে। থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর রিয়েলি অনার্ড অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ এরকম একটা ছবি পোস্ট করার জন্য। এবং দেখতে পাচ্ছি আপনার সামনে খোলা রাস্তা, রাতের বেলা, ড্রাইভিং এর সাথে আপনার ঠিক ড্রাইভিং যেখান থেকে করছেন আপনার স্টিয়ারিং এর পাশেই আমাদের আপনার মোবাইল ফোন এবং সেখানে ফুর্তি অ্যাপ চলছে। সো বিউটিফুল পিকচার এন্ড উইড লাইক টু সার্ভ ইট। অ্যান্ড আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, তবে আপনাদের ঘটনাও পড়বো বা আপনাদের ঘটনাও শুনবো, তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএম এ। এবং আমি এখন যেটা করব, সরাসরি চলে যাব আপনার ভাইয়ের ঘটনায় এবং আপনার ভাইকে তার সেকেন্ড ঘটনা বলার জন্য বা শোনানোর জন্য অনুরোধ করছি। সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, আজকে মানে আমার 2013 সাল থেকে এ পর্যন্ত আসার মধ্যে সবচেয়ে হাস্যকর একটা ছবি পোস্ট হয়েছে, যে রাতের বেলা সানগ্লাস পরে আমি দিয়েছি। আসলে অনেক কয়েকজন জোকসও করেছেন কমেন্টসে। আসলে আমি গত কয়েকদিন ধরে খুব মানে চোখের সমস্যায় ভুগছি, এই জন্যই আসলে এই অদ্ভুত প্রকৃতির ছবিটা তোলা। তো সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন। তো আসলে এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার রাজবাড়ী জেলারই ঘটনা। এটা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটনা। তো ওই রাজবাড়ির বালিয়াকান্দি এবং পাংশা, সেটা অনেক স্বাধীনতার অনেক আগে থেকেই, মানে স্টিল নাও এখনো ওখানে পানের মানে ব্যবসাটা খুব ভালো। আমরা স্থানীয়ভাবে পান যেখানে চাষ হয় এটাকে আমরা মানে পানের বরজ বলি আর কি। এখন অন্য এলাকায় হয়তো অন্য শব্দ ব্যবহার করতে পারেন, আমাদের এলাকাটাকে পানের বরজ বলে। বিশেষ করে বালিয়াকান্দি এবং পাংশাতে অনেক আগে থেকে অনেক পানের চাষ হতো। এখন যদিও সেটা অনেক কমে এসেছে আর কি। তারপরও মানে মুষ্টিমেয় কিছু অনেক লোক, মানে মোটামুটি কিছু লোক এটা চাষ এখনো করেন। তো আমার ঘটনাটা 1968 সালের ঘটনা, ওই পানের বরজ কেন্দ্রিক একটা ঘটনা। তো আসলে পানের বরজে ওই রাত জেগে আবার পাহারা দিতে হয়। কারণ হলো ওই যে অনেক সময় শেয়াল বা অন্য কিছু ঢুকে ওটা বেশ মানে ঝামেলা করে। কারণ পানের বরজের চতুর্দিক থেকে মানে পাটখড়ি দিয়ে বেড়া দেয়া থাকে, উপরে নিচে সব দিক থেকেই। সূর্যের প্রখর রোদ যেন ভিতরে পড়তে না পারে, যেন উপরে ছাদের মতো দেয়া থাকে। তো যাতে ভিতরে কেউ সহজে ঢুকতেও পারে না। কিন্তু অনেক সময় এই শেয়াল বা অন্য কিছু ঢুকে ওখানে বেশ ক্ষতি সাধন করে, এই জন্য পাহারা বসাতে হয় ওখানে স্বাভাবিকভাবেই। তো রাসেল ভাই, মানে ওখানে হঠাৎ তারা লক্ষ্য করলো যে বেশ কিছুদিন যাবত কিছু কিছু পানের বরজে মানে কিছু একটা ঢোকার পরে ওই পান গাছগুলো তছনছ করে ফেলে। আচ্ছা, কিন্তু পায়ের যে ছাপটা পাওয়া যায় এটা কোনো শেয়াল বা অন্য কিছুর পায়ের ছাপ না, এটা মানে মানুষের মতোই কোনো একটা পায়ের ছাপ, লম্বা লম্বা পায়ের ছাপ। আচ্ছা, তখন ওনারা কিছুতেই বুঝতে পারেন না কে এর ভিতর দিয়ে ঢোকে, কিভাবে বের হয়। তারা তো পাহারায় থাকে, কে আসে এখানে, তারা কিছুতেই এটা ধরতে পারেন না। এভাবে প্রতি রাত্রে তারা তাদের যার যার পানের বরজ আছে এখানে পাহারা বসাতে থাকে। কিন্তু রাসেল ভাই, প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পানের বরজে এই ঘটনাগুলো ঘটতে থাকে। তারা কিছুতেই এটা ধরতে পারে না যে কে এই ঘটনাটা ঘটে, কিন্তু একই রকম পায়ের ছাপটা পাওয়া যায়। মানে কেউ হেঁটেছে এখানে, এরকম একটা এই পায়ের ছাপটা পাওয়া যায়। তো যখন রাসেল ভাই তারা কিছুতেই মানে শনাক্ত করতে পারছিল না, তখন চিন্তা করলো যে যেভাবেই হোক আমাদেরকে এটা ধরতেই হবে, কারণ এটা আমাদের ব্যবসা। ওখান থেকে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকেই রাজবাড়ী, বালিয়াকান্দি এবং পাংশার পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত। তো তখন ওনারা মানে বেশ গ্রামের লোকজন একত্রিত হয়ে তারা মানে একটা কমিটি করে তারা এক একটা পানের বরজে একাধিক লোক যাতে চতুর্দিকে পাহারা থাকতে পারে, এই জন্য তারা এরকম একটাই করে। তো রাসেল ভাই, তো এক রাত্রে মানে একজন ওখানে কয়েকজন পাহারা ছিল, ঠিক তাদের বর্ণনা অনুযায়ী ঠিক ভোর যখন হবে ঠিক এমন সময় পানের বরজের ভিতরে কিছু খচখচ শব্দ তারা শুনতে পায়।
হুম, তো শব্দ যখন শুনতে পারে রাসেল ভাই, তখন ওনারা দ্রুত যখন ওখানে গেছে, তখন রাসেল ভাই যে ওই যে কিছু টর্চ লাইট ছিল আর কি, মানে এটা কি টর্চ লাইট, হ্যাচাক বাতি বা এই টাইপের কিছু একটা বলে আর কি, হুম, হুম। অনেক আগে যেটা পাওয়া যেত আর কি। তো ওই টাইপের মানে কিছু মানে আলো নিয়ে ওনার সাথে সাথে ওখানে ঢোকে। আচ্ছা। তবে রাসেল ভাই ওখানে ঢোকার পরে মানে যেই ব্যক্তি প্রথমে ঢোকে, তো ওই ব্যক্তির সাথে মুখোমুখি ওই জিনিসটার দেখা হয়, এবং তার বর্ণনা অনুযায়ী যে যখনই উনি ওখানে ঢুকেছে ভিতরে, তখন দেখে তার ঠিক তার সমানই লম্বা, তার দিকে ঘুরে তাকিয়েছে জিনিসটা, এবং দেখে রাসেল ভাই যে জিনিসটা ঘুরে তাকিয়েছে মানে যেই ব্যক্তি ঢুকেছে তার মতোই হুবহু চেহারা, হুম, এবং ওই জিনিসটার পার্থক্য হলো ওই জিনিসটার কান দুটো অনেক বড় এবং মাথার উপর দুটো শিং রয়েছে, আচ্ছা। এবং চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। হুম, হুম। তো এই জিনিসটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে পড়ে, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ভিতর থেকে যখন লোক আসে, মানে যখন চিৎকার শুনে বাইরে আরো যারা কয়েকজন ছিল তার সাথে সাথে ভিতরে আসে, তখন দেখে কেউ নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন রাসেল ভাই তাকে মানে আবার জ্ঞান ফেরানো হয়। তখন বলে যে তুমি কি দেখেছো? বলে যে আমি এরকম একটা জিনিস দেখেছি। যখন রাসেল ভাই এই জিনিসটা মানে চারদিকে হয়ে যায় যে এরকম এই পানের বরজের মধ্যে এরকম মানে মানে ভৌতিক মানে হয়তো ওরা চিন্তা করে যে কোনো জানোয়ার টানোয়ার এরকম কিছু, তখন রাসেল ভাই মানে লোকজন রাতের বেলা মানে ওই যে মশাল জ্বালিয়ে হুম, হুম। তখন পাহারা দেওয়া শুরু করে। দেখো তারা কখনো দেখে কিনা, এটা পেলেই মনে আচ্ছা। করেন যে তাকে ধরবে। কিন্তু রাসেল ভাই মানে প্রতি রাত্রেই এর যখন প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, তখন দেখা যায় প্রতি রাত্রেই ওইটার সাথে কারো না কারো দেখা হয়, আচ্ছা। এবং যেই দেখা হয় সেই সেন্সলেস হয়ে পড়ে যান, এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড জ্বর, এবং প্রত্যেকেই যার সাথে দেখা হয় প্রত্যেকেই মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই মানে তারা মারা যায়। মানে আসলে এটা ভয়েই মারা যায় বা অন্য কোনো কারণেও হতে পারে। হুম, হুম। তো আমরা ধারণা মানে তাদের ধারণা অনুযায়ী যে ওইটার কারণে ওইটার প্রভাবেই তারা মারা গেছে, এরকম একটা বিষয়। তখন রাসেল ভাই ওইখানে কি হয়, লোকজন ভয়ে যখন এটা ঘটতে থাকে, লোকজন কেউ ভয়ে বলে যে আমরা আর পাড়ের বরজ পাহারা দেব না, হুম, হুম। কার সামনে পড়বে এই বিপদে হয়ে যাবে। তখন রাসেল ভাই ওখানে ওই সময়ে বেশ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার শরণাপন্ন হয় হুম, যে আসলে এটা সমাধান কি, এটা তো আমরা সমাধান করতে পারছি না। হুম, হুম, হুম। তখন উনি বলেন যে আসলে এই যে জিনিসটা যেটা এখানে এসেছে, এটা একজন খুব বুজুর্গ ব্যক্তি এই জিনিসটাকে আটকে রেখেছিল। হুম, হুম। তো ওনার মৃত্যুর পর অনেক বছর পর কোনো না কোনো ভাবে সে ওটা থেকে ওই যে জিনিসটার মধ্যে আটকে রেখেছে সেখান থেকে সে বের হয়ে গেছে, এখন এখানে এসে সে এটা ডিস্টার্ব করছে। তখন বলে তার এটা থেকে তো সমাধান আমাদের প্রয়োজন। তখন বলে যে আসলে এটা সমাধানটা অনেক কঠিন, কারণ সে অনেক পাওয়ারফুল একটা মানে স্পিরিট আর কি, ওকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও বলছেন যে আমরা কিছু মানে আমি কিছু তদবির দিব, হয়তো এতে একটু ভালো হতে পারে। তো রাসেল ভাই মানে কিছু তদবির দেয়, কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো এরপরে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে মানে ঘটনাটা ঘটতে থাকে সেটা হলো যে অনেক সময় রাতের বেলা কেউ বাসা থেকে বের হলে আবার এরকম তারা দেখতো উঠানে এরকম দেখা শুরু করলো। তখন মানে এলাকার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল যে লোকজন এখন রাতের বেলা, কারণ ওই সময় তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে ওয়াশরুম গুলো সাধারণত বাসা থেকে একটু দূরে থাকে, রাইট। তখন রাতের বেলা কেউ বাসা থেকে বেরিয়ে হতে চায় না, এরকম একটা ঘটনা রাসেল ভাই ঘটতে থাকে। তারপরে মানে আমি নাম না বলি, এখনো তারা আছেন আর কি, অনেক ওই ফ্যামিলির একজন একটা তদবির করেন, তদবির করার মাধ্যমে ওই পাংশার ওই এলাকায় এরপরে স্টিল নাও ওই স্পিরিটটা আর কখনোই দেখা যায়নি রাসেল ভাই। তো আমার এই ঘটনাটা রাসেল অনেক ছোট ছিল, এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি রেডিও ফুর্তির পেজ থেকে কিছু মেসেজ পড়ছি এখন। রেডিও ফুর্তির পেজে আমি দেখতে পাচ্ছি যে রাসেল রানা আমাকে লিখেছেন মোশাররফ হোসেন সৌরভ, এছাড়াও সেলিম খান সৌদি আরব থেকে শুনছেন এই মুহূর্তে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেবব্রত রয় দেব, আমির হুসাইন শাকিল আমার সঙ্গে আছেন, একা শুনছেন ভয় লাগছে লিখেছেন, অর্থী জাহান নুসরাত আমার সঙ্গে আছেন। আচ্ছা, হোলি গেল, আপনাদের হোলি সব ঠিকঠাক ছিল তো জানিয়েন, কিন্তু বিশেষ করে বাংলাদেশে যেরকম হোলি উৎসব পালিত হয়েছে সেই সাথে ইন্ডিয়াতে তো ডেফিনেটলি হয়েছে, তো আপনাদের নিশ্চয়ই সারাদিন ভালো গেছে, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অন্তর আহমেদ রাজশাহী থেকে লিখেছেন আমাকে, হৃদয় খান হৃদয় আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমিরুল রিফাত, এছাড়াও ফাবিহা জামান লাবণ্য আমার সঙ্গে আছেন SH শাহজালাল, এছাড়াও তানজিব আমার সঙ্গে আছেন রনি
রনি সরকার, আদ্রিতা, অনন্যা আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিঝুম তারা, এছাড়াও খুলনা থেকে শুনছেন তিনি, আমার সঙ্গে আছেন মিথুন হুসাইন, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমার সঙ্গে এই মুহূর্তে রিপন দে, সাইম সাদাত, এমডি হাসান, ইসরাত ইভা, অ্যাঞ্জেল হিমু, এমডি নীল খান, সুব্রত শুভ, আমার সঙ্গে আছেন দেওয়ান শরণ, আমার সঙ্গে আছেন এমডি সাব্বির রহমান, ফ্লোরেন্স স্মাইল আমার সঙ্গে আছেন, এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি মুতারিম মারওয়া, এবং তিনি ফার্স্ট টাইম শুনছেন রেগুলার ভূত এফ না, তিনি ফার্স্ট আমাদের লিখছেন বাট রেগুলার ভূত এফ শোনেন, এবং আমাদের সঙ্গে ভয় পাচ্ছেন লিখেছেন মাজেদ আহমেদ প্রিন্স, ইকবাল হাসান আমার সঙ্গে আছেন নাফিসা নওরিন, কেমন আছেন জানিয়েছেন নোয়াখালী মাইজদি থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জানাতুল ফেরদৌস সাফা, আছেন এমডি পারভেজ মুন্না চাঁদপুর থেকে শুনছেন, আমার সঙ্গে আছেন রিপন আহমেদ, আদিত্য রায়হান রাব্বি আছেন আমার সঙ্গে, জয় বিপ্লব, এছাড়াও রাজু আহমেদ আছেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিলান হাসনাত কিয়াস অথবা কায়াস, আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাফিউল ইসলাম, আমার সঙ্গে আছেন আকাশ আহমেদ, হৃদয় খান হৃদয় আছেন আমার সঙ্গে, আছেন শান্ত আহমেদ, তারিকুল ইসলাম তারিক আছেন, রূপসা রয় ইন্ডিয়া থেকে শুনছেন, আমার সঙ্গে আছেন PRS নাসির, আমার সঙ্গে নাফিসা নওরিন আছেন, আরো অনেকেই আছেন। তো যাই হোক, পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন আশা করব, এবং এখন যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে না, ছোট একটা ভালো একটা অডিও ক্লিপে যাব, বেশ বড়সড় একটা অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। www.facebook.com/bhutfm.russell আমার পেজের অ্যাড্রেস, আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL, আর আমাদের যে রেডিও ফুর্তির পেজটা রয়েছে সেটা হচ্ছে www.facebook.com/radio.furti, সেখানে ভূত এফএম একটি পোস্ট রয়েছে, এই পোস্টে আপনি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট লিখতে পারেন নিচে কমেন্ট সেকশনে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যাই হোক, এর পরে যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডিও ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো চলে, তাই আমি চেষ্টা করি আপনার মতো ভালো থাকতে। আমি তুষার মাহমুদ, থাকি সৌদি আরবের আলদোয়াদি শহরে। আমি এখানে তরিত কোম্পানিতে জব করি। আমার দেশের বাড়ি বরিশাল, জেলা থানা 2টা জেলা গেছে। বাকি যে পরিচয়গুলো আছে কিছু প্রবলেমের কারণে আমি গোপন রাখলাম। আজ যে আমি আপনার সাথে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটনাটা ঘটে 2015 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। তখন আমি বাংলাদেশে। তো আমি আমার মূল ঘটনায় আসি। আমার বাবা হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ তাকে সাথে সাথে মেডিকেল নিয়ে যেতে হবে। তো আমার ফোনে একটা অ্যাম্বুলেন্স চালায় সেই লোকের নাম্বার ছিল, তাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তাকে বললাম, ভাইয়া দেখেন আমার বাবা তো খুব অসুস্থ, আমার বাবাকে তো মেডিকেল নিয়ে যেতে হবে, আপনি কি তো আসতে পারবেন? সে বলল ঠিক আছে ভাইয়া আমি আসতেছি এখনই। তো সে আসলো, তখন রাত বাজে 12টা। তো তার অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে 40 মিনিটের মতো টাইম লেগে যায়। তো যে তারপরে নিচতলা রিসিপশনের লোকের সাথে কথা বললাম যে ভাইয়া আমার বাবা তো অসুস্থ খুব বেশি, তাকে ভর্তি করাতে হবে। তো সে বাবার নাম লিখলো, পয়সা সব লিখলো, লেখার পরে আমার একটা রিসিপ্ট দিল, এবং আমি একটা ভর্তি যে টাকা সেটা পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে বললাম যে দেখেন আমার বাবাকে তো একটা ভালো সিট দিতে হবে, ভালো সিট কি আছে? সে বললো দেখেন নিচতলা 2 তলা 3 তলায় কোনো ভালো সিট নেই, 4 তলায় একটা পেন বেড খালি আছে, সেটা আপনি নিতে পারেন। ঠিক আছে সেটা দেন। তো বাবাকে ট্রলিতে করে লিফটে নিয়ে 4 তলায় গেলাম। 4 তলায় যাই তারপর বাবাকে সিটে শোয়াইলাম। শোয়ানোর পরে ডাক্তার সাথে সাথে চলে আসছে, এসে বাবাকে দেখলো এবং টেস্ট দিল। টেস্ট গুলো করালাম, টেস্ট গুলো মেডিকেলের ভিতরেই করানো যায়। তো টেস্ট গুলো করে রিপোর্ট গুলো সাথে সাথে ডাক্তারকে দিলাম। ডাক্তার তারপরে দেখে ওষুধ লিখলো। ওষুধ লিখে নার্সের সাথে প্রেসক্রিপশনটা দিয়ে আমার কাছে দিল যে এই ওষুধগুলো এখনই নিয়ে আসতে হবে। তো আমি কি করলাম, ওই প্রেসক্রিপশন নিয়ে রওনা দিলাম ফার্মেসির উদ্দেশ্যে। তো আমি ওই মেডিকেলে অনেকবার গেছি,
কোন পথ দিয়ে শর্টকাটে আসা যায় সেটা আমার জানা আছে। তো আমার বাবার যে রুমটা যেখানে তাকে সিট দেওয়া হয়েছে তার কিছুটা দূর হেঁটে যে মাঝ বরাবর যে মেডিকেলের সিঁড়িটা সেটা মাঝে, আর কিছুটা পথ পিছনে একটা ডোঙ্গরের সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়ে যদি আমি নিয়ে নামি নিচে তাহলে আমি শর্টকাটে যেতে পারবো। তো আমি ওইটাই ডিসিশন নিলাম যে আমি এই ডোঙ্গরের সিঁড়িখান থেকে নামবো নিচে। তো ওই ওই সিঁড়িটা অনেক আগে থেকে কিছু খারাপ প্রচলন আছে, তো আমি ওটা মাথায় নিলাম না। আর রাত্র 10টা 11টার পর ওই সিঁড়ি থেকে তেমনটা লোকজন আসা যাওয়া করে না। তো আমি ওখান থেকে নামলাম নিচে, নেমে তারপরে ওষুধগুলো বা ফার্মেসি থেকে নিয়ে আমি আবার ওই সিঁড়ি থেকে উঠে ডাক্তারকে দিলাম। ডাক্তার নার্স দিয়ে বাবাকে ওষুধ পুশ করালো। পুশ করার 10-15 মিনিট পরে আবার একটা ডাক্তার প্রেসক্রিপশন আমাকে দিল যে এই ওষুধগুলো নিয়ে আসেন এখন। তো আমি প্রেসক্রিপশন নিয়ে ওই ডোঙ্গরের পাশ দিয়ে যে সিঁড়িটা গেছে সেই সিঁড়ি থেকে নামতেছি। হঠাৎ করে আমি চিন্তা করলাম, মানে আমি শব্দ পাচ্ছি যে পিছনে আমার জন্য কি হাঁটতেছে। তো আমি শব্দটা পেয়ে তেমন মাথায় নিলাম না। আমি তাড়াহুড়ো করে নেমে গেলাম নিচে। নিচে নেমে যাওয়ার পরে ফার্মেসিতে গেলাম, যে তারপরে ওষুধ নিলাম, নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠতেছি। তো 2 তলা যখন আমি উঠছি উপরে, তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি কে যেন আমার পিছনে হাঁটতেছে। তখন আমি কিছু মাথায় নিলাম না, আমার চিন্তা আছে যে আমার বাবার ওষুধগুলো আমি তাড়াতাড়ি কিভাবে ডাক্তারকে দিতে পারবো। তো আমি উঠে আসলাম 4তলায়। 4তলায় এসে বাবার রুমে এসে নার্সকে ওষুধগুলো দিলাম। তো নার্স ওষুধগুলো বাবাকে পুশ করলো। তারপরে আমি ওখানে আধা ঘন্টার একটু টাইম বেশি বসেছিলাম। বসে বসে আমি বাবার কথা চিন্তা করতেছি। আম্মু ছিল বসে, আম্মু একটু কান্নাকাটি করতেছে। তো কিছু আধা ঘন্টা পরে আবার একটা ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিল যে এই ওষুধগুলো এখন নিয়ে আসে, এগুলো এখন দিতে হবে তাকে। সো আমি ওই প্রেসক্রিপশন নিয়ে আবার ওই সিঁড়ি থেকে নামতেছি। তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি, পিছনে যেন আমাকে হাঁটতেছে। হাঁটার যেটা শব্দ সেটা আমি আবার কানে আসতেছে। তখন আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে পিছনের দিকে তাকালাম, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। তখন আমি আবার নিচে নামছি। ঠিক আবার যখন আমি নিচে নামা শুরু করছি, তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি। তখন আমি ঘুরে তাকিয়ে একটা প্রশ্ন করলাম যে আপনি কে? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনি কে? আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য কিছু করতেছেন? দেখেন আমার বাবা খুব অসুস্থ, আপনি আমার কোনো ক্ষতি করেন না। আমি শুধু এই কথা বলছি, কিন্তু রিপিট কোনো অ্যান্সার আসতেছে না। তো আমি নিচে নেমে গেলাম। নেমে যেয়ে তারপরে ওষুধগুলো ফার্মেসি থেকে নিলাম, নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠবো উপরে। এই যখন 2তলায় উঠলাম তখন আমি একটু তাড়াহুড়ো করে উঠতেছিলাম। তখন সিঁড়ি একটা ধাপে আমার পা আটকে যায়। আটকে গিয়ে আমি নিচে পড়ে যাব, এরকম অবস্থা। তো আমি সিঁড়ি যে একটা হাতল থাকে সেটা আর ধরতে পারিনি। আমি নিচে পড়ে যাব এটাই শিওর, কিন্তু আমি চিন্তা করে দেখতেছি যে আমার পিছনে কে যেন আমাকে উপরের দিক ঠেলে ধরেছে যাতে আমি পড়ে না যাই। তখন আমি পিছনে ঘুরে তাকালাম, তাকিয়ে দেখি একটা সুন্দরী একটা মেয়ে, গায়ে লাল বেনারসি পরা, এবং মানে একদম যেরকমের বিবাহ হইলে যেরকম মেয়েদের সাজগাছ ঠিক সেই রকমের একটা মেয়ে আমাকে পিছনে এরকম উপর দিক ছেড়ে দিয়েছে, আমি কিছু পড়ে না যাই। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কে? সে বললো দেখেন আমার একটা এরকম রোগী আছে এখানে, তো আমি তাকিয়ে দেখতে আসছি, তো আমি এখান থেকে উঠতেছিলাম, দেখি যে আপনি নিচে দেখে পড়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাকে হেল্প করবো। পরে আমি বললাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি যাই, আমার বাবা অসুস্থ, তাকে ওষুধগুলো দিতে হবে। সে বললো ঠিক আছে তুই চা। তো আমি ওষুধগুলো নিয়ে দিলাম। দেওয়ার পরে তখন রাত বাজে কত, প্রায় 2টা বেজে গেছে। তখন আমি কি করলাম, আমি চা খেতে নিচে বের হবো। শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগতেছে, চোখেও ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম যে যাই নিচে একটু চা খেয়ে আসি। আম্মুকে বললাম, আম্মু তুমি এখানে বসো, আমি নিজে চা খেয়ে আসি। সে বললো ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো, যদি আমার কোনো ওষুধ লেগে যায় তাহলে তো তোমাকে লাগবে। আমি বললাম, ঠিক আছে। আমি নিচে যাবো, ওই সিঁড়ি থেকে নামতেছি, তখন আমি দেখতেছি ঠিক মেয়েটা ওখানে দাঁড়ানো। আমি বললাম দেখেন আপনি এখানে এখনো? সে বললো হ্যাঁ আমি এখানে, ভালো লাগে এই জন্য আমি এখানেই আছি। আমি বললাম, দেখেন এখানে তো একটা বয়ের জায়গা, পাশে ডোঙ্গর, বিভিন্ন লাশ কাটাকাটি হয় এখানে, আপনি ভয় লাগে না? কয় না, আমার কোনো ভয় নেই। তো সে বললো যে আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমি একটু চা খেতে যাবো, আপনি যান আমার সাথে? বললো যে না আমি চা খাই না, আপনি যান।
আমি এখানে আছি, আপনি এখানে আসেন, আমার সাথে কথা বলতে পারবেন। তো আমি চা খাইলাম, চা খেয়ে আমি আবার উঠতেছি, দেখেছি ঠিক ওইখানে মেয়েটা দাঁড়ালো। তখন আমি বললাম যে, আপনার নাম কি? আপনার নামটা জানতে পারি আমি? সে বলল, আমার নাম হচ্ছে ইশরাত। আমি বললাম, আপনার বাসা কোথায়? সে বললো যে, আমার বাসা হচ্ছে চণ্ডীনগর একটা জায়গায়, কি যেন নাম বললো, আমার সঠিক মনে করতেছে না। তো সে রিপিটে আমার নাম জিজ্ঞেস করলো যে, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম তুষার। আপনার ফ্যামিলি মেম্বার সব কথাবার্তা বলতেছি, অনেক কথাবার্তা বলতেছি। তো এর ভিতরে আম্মু আমাকে ফোন করে দিল, বাবা আসো, ডাক্তার আমার একটা প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধগুলো নিয়ে আসতে হবে। তো আমি তার কাছে বললাম, আমি কি এখন যাই? আমার বাবা মা আম্মু তো ফোন দিচ্ছে, আমার ওষুধ আনতে হবে আমার যে। সে বললো, ঠিক আছে আপনি যান, আমি এখানেই আছি। আমি চলে গেলাম, যে আমার প্রেসক্রিপশনটা নিলাম, নিয়ে আবার ওই ভিমগড়ের সিঁড়ি দিকে নামতেছি। তখন আমি ঠিক ওইখানেই মেয়েটাকে, যেখানে আমি দুইবার দেখছি দাঁড়ানো, ঠিক ওইখানেই দাঁড়িয়ে আছে। তো আমি বললাম, আমি চাই আমি ওষুধগুলো নিয়ে আমার গিয়ে আপনার সাথে কথা বললাম, এখানে থাকেন। সে বলল, ঠিক আছে আমি এখানেই আছি। তো আমি গেলাম ফার্মেসিতে, যে ওষুধটা নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠতেছি, দেখি মেয়েটা ওখানেই দাঁড়ালো। তখন আমি কোনো কথাবার্তা বললাম না, আমি চলে গেলাম আমার বাবার রুমে। যে ওষুধটা দিয়ে আমি বলছিলাম, আমার একটু ভালো লাগতেছে না, আমি হেঁটে আসি, যদি কিছু লাগে আমাকে ফোন দিয়ে। তো এসে দেখি যে মেয়েটা ওখানেই দাঁড়ানো। ওখানে অনেক টাইম কথাবার্তা বললাম ওর সাথে, বিভিন্ন কথাবার্তা বলার পরে দেখি আমার হচ্ছে চোখে একটু ঘুম ঘুম পাচ্ছে। তখন রাত বাজে প্রায় 4:30টার মতো। তো আমি কি করলাম, বললাম, দেখেন আমার তো একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি যাই একটু শুই, আমার সকালে আবার কিনা বিভিন্ন টেস্ট দেয়, তো করার পরে একটু সামথিং একটু বিশ্রাম নিতে হবে। তো সে বলো, ঠিক আছে আপনি চান, আপনার সাথে হয়তো আর দেখা হচ্ছে আমার নাও হতে পারে। আমি কই, যদি ভাগ্যে বা থাকি তাহলে আমার দেখা হতেও পারে। তো আমি কথা বলে চলে আসলাম, এসেও দেখলাম যে আম্মু আপু পাশে বসা। সে বললো, বাবা তুমি কি ঘুমোবে? আমার তো ঘুম ঘুম পাচ্ছে। সে বললো, ঠিক আছে আমি একটা কার্পেট দিচ্ছি, তুমি এটা বিছিয়ে নিচে একটু শুয়ে থাকো, সামথিং একটু রেস্ট নাও। তো আমি এই কার্পেট বিছিয়ে নিচে একটু শুইলাম। শুতে শুতে আমার ঘুম পড়ে গেছে, মানে শরীর খুব ক্লান্ত। চারতলায় মানে মনে হয় 10 বার উঠছি নামছি, খুব ক্লান্ত লাগতেছে। তো আমি শুয়েছি পরে ঘুমিয়ে পড়ছি। তো সকালবেলা কত 9টা দিক দিয়ে আমি প্রচুর কান্নার আওয়াজ পাচ্ছি, এতটাই কান্না যে বলার মতো না। তো আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে বললাম, কি হয়েছে, কি কান্নাকাটি করতেছে? বলছে যে পাশে একটা মেয়ে ছিল বেঁচে, মেয়ে তো মারা গেছে। কই কি সমস্যা হয়েছিল? তো মেয়েটা তো এক জায়গায় বিবাহ ঠিক হয়েছিল, তো সে একটা ছেলেকে পছন্দ করতো, তো ওই ছেলেটার সাথে তার বিবাহ হয়নি দেখে সে বাচ্চারা যে বিষ খেয়ে আত্মহত্যা করছে। তো আমি বললাম যে এটা কোনো কাজ করলো? তো আমি কান্নাকাটি শুনে আর নিজের মনটা খারাপ হয়ে গেল। তো আমার একটু মনে আমার একটু দেখতে ইচ্ছে হলো যে মেয়েটাকে একটু দেখে আসি, যে কি অবস্থা, কিভাবে কি হলো, আমি জিজ্ঞেস করি তাদের সাথে। তবে যে মেয়েটার কাছে যে মেয়েটা মারা গেছে, সেই মেয়েটার পাশে গেলাম, যে আমার দেখছি মুখটা কাপড় দিয়ে ডাকলাম মেয়েটা। তো আমি গার্জিয়ানকে বললাম, একটু দেখতে পারি? তখন ওই গার্জিয়ান আম্মু আমাকে একটু দেখালো। আচ্ছা ভাই, আমি বিশ্বাস করবেন না, আমি ওর ফেসটা দেখে আমি এতটাই অবাক হয়ে গেছি যে বলার মতো না। দেখতেছি যে গতকাল রাত্রে যে মেয়েটা আমার সাথে ওই ডোমপুরের পাশে বসে কথা বলছিল, ঠিক ওই মেয়েটাই, ওই লাল বেনারসি পরা, ওই অবস্থায়, এবং শরীরের সাজটা ওই একই অবস্থা। মানে আমি দেখে আমার শরীর, আমার পুরো শরীর কিভাবে যেন স্তব্ধ হয়ে গেছে। যে মেয়েটার সাথে আমি রাত্রে কথা বললাম, সেই মেয়েটা এখন মৃত হয়ে এখানে শুয়ে আছে, তা কিভাবে সম্ভব? তো আমি তাড়াহুড়ো করে আমার কাছে চলে আসলাম। চলে আসার পরে আমি কিভাবে যেন আমার ভিড়ে দেখতেছি, মানে পুরো দুনিয়াটা আমার কাছে কেমন যেন অন্ধকার লাগতেছে। তো আমি বলতেছি, আম্মু বলতেছে যে তোমার কি শরীর খারাপ বাবা? আমি কি, না শরীর খারাপ না, আমি ভালো লাগতেছে না। তো বললো যে তুমি একটু বাসায় চলে যাও, তোমার আব্বু এখন সমস্যা নেই, সব দিক দিয়ে ঠিক আছে। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার এতটা আসলে খারাপ লাগছিল বলার মতো না। আমি কি দেখলাম, কেন আমার সাথে এরকম হলো? আমি ওর সাথে রাত্রে অনেক টাইম কথা বললাম, তো কি আমার সাথে এসে কথা বলবো, সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। তো ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো আসলে ভাই, কিন্তু শেষ হয়নি। আমি ওই ঘটনার পর আব্বু সুস্থ হলো, বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে কত 10 দিন কি 15 দিন এরকমের সময় আমার ঢাকায় একটা কাজের জন্য যেতে হবে। তো আমি ঢাকা গেলাম। ঢাকা থেকে 5 দিন কিছু আগে আমি ছিলাম ঢাকাতে। তো আমি বাড়ি আসলাম। বাড়ি এসে হঠাৎ আমি একদিন রাত্রে
স্বপ্নে দেখতেছি যে যে মেয়েটাকে আমি জম করে বসে দেখা হয়েছিল, ওই মেয়েটাকে আমি স্বপ্নে দেখতেছি যে সে আমার সাথে কথা বলতেছে। আমি তাকে নিয়ে একটা নদীর পাড়ে ঘুরতে গেছি। তার বাসায় আমি গেছি। আমি যাওয়ার সময় মিষ্টি নিয়ে গেছি। তো আমি এটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে সকালবেলা আমার কি যেন মনে হলো যে কি আমি দেখলাম। এবং পরের দিন ঠিক রাত্রে আমি ঘুমিয়েছি, একই স্বপ্ন। আমার একটা সাইকেল ছিল, ওই সাইকেল করে একটা বাজারে গেলাম, এক প্যাকেট মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পরে ওই মেয়েটার বাসায় গেলাম। তারপরে ও বাসায় যায়, তারপরে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। এরকমের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একটানা 10 দিন একই স্বপ্ন আমি দেখতেছি। তো আমি দেখতেছি যে আমার এতটা ঘুম, আর কি বলবো, আমি মানে খুবই মগ্ন হয়ে যেতাম। আমার মানে শরীরে কোনো শক্তি হচ্ছে না, আমি এতটা ঘুম হচ্ছে। মানে আমি কোনো বিছনায় শুলেই আমি ওই স্বপ্নটা দেখা শুরু করতাম। এবং একচুয়ালি আমি ঠিক সকাল 12টা পর্যন্ত আমি ঘুমাইতাম। 7টা 10টায় আমি ঘুমাইতাম, সকাল 12টায় উঠতাম। এরকম সকাল কি তখন দুপুর 12টায় আমি উঠতাম। তো আমি দেখতেছি আমি স্বপ্নটা প্রতিদিন একই স্বপ্ন আমি দেখতেছি। তখন আমি একটা হুজুরের সাথে পরামর্শ নিলাম যে হুজুর, আমি কি এরকম এখন দেখতেছি, আর আগে এরকম একটা কাহিনী আমার সাথে হয়েছিল। সে আমাকে বললো, দেখো তুমি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে তারপর ঘুমিও। কিন্তু আমি আয়াতুল কুরসি পড়ে আর ঘুমাইছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একটানা আমি স্বপ্ন দেখতেই আছি, ঠিক একই স্বপ্ন। তো 15 দিন আমি একটানা একই স্বপ্ন দেখলাম। পরে আমার ওই সাইকেল চালিয়ে যেতে যেতে আমার শরীর ঘামিয়ে যেত। তো ও দেখে আমাকে কি করলো, আমাকে একটা মোটরসাইকেল গিফট করলো। এবার আমি কিন্তু যখন আমি স্বপ্নে দেখতেছি যে আমাকে একটা মোটরসাইকেল গিফট করলো, যে তুমি তো আসলে সেভাবে সাইকেল চালিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায়, তুমি এখন থেকে মোটরসাইকেল নিয়ে আসবে। তো আমি মোটরসাইকেলটা নিলাম। মোটরসাইকেল নিয়ে ওই বাজারে যে প্রতিদিন আমি এক প্যাকেট মিষ্টি দিতাম, মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পরে আমি ওই বাজার থেকে কিছুটা দূরে, তখন আমি যখন স্বপ্নটা দেখছিলাম রসুল ভাই, তখন আমি বাজারের নামটাও মনে ছিল। এবং একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ওদের পাশে স্কুলটার নামও মনে ছিল, কিন্তু এখন আমার মনে নেই। সেটা আমি এখন পরে বলতেছি কি জন্য। সব আমি মোটরসাইকেল চালিয়ে ওই বাজারে গেলাম, মিষ্টি নিলাম, তারপর ওদের বাসায় গেলাম। এবং ওকে নিয়ে নদীর পাড়ে, প্রতিদিন আমি নদীর পাড়ে যেতাম, মানে যখন আমি স্বপ্নে দেখতাম, স্বপ্নের ভিতরে। তো সকালবেলা দেখি আর স্বপ্নেই আমার মোটরসাইকেল নেই, আমার সাইকেলই আছে। তো এরকম দেখতে 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 আসলে একটা না, আমি 27 দিন ওই একই স্বপ্ন। আর আমি এতটা ঘুমাইছি যে অতিরিক্ত ঘুম কিন্তু শরীরের জন্য খারাপ। এটা যে আমার শরীর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমার কিছু খেতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, শুধু ঘুম আর ঘুম। তো 27 দিন আমি একই স্বপ্ন দেখলাম। দেখার পরে আমি 27 দিনের দিন আমি সকালবেলা একটু কাজ ছিল আমার বরিশালে, কাজটা করতে আমি সকালে রওনা দিলাম। আমার আস্তে আস্তে দুপুর হয়ে যায়। আমি বাসায় আসলাম, বাসায় এসে রান্না খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম, যে না একটু শুই বিছানায়। কারণ তখন আমি এই 27 দিন যে আমি স্বপ্ন দেখছি, তখন আমি দিনে ঘুমাইনি, কারণ আমার শুধু ভয় আছে ভাই, যে একই স্বপ্ন আমি প্রতিদিন দেখতেছি। যদি আমি দিনের বেলা ঘুমাই তখন আমি তো একই স্বপ্ন দেখবো, এই জন্য আমি দিনের বেলা ঘুমাইতাম না। So, দিনের বেলা ওই 27 দিনের দিন আমি যখন খাওয়া দাওয়া করে একটু বিছানায় বসে মানে শুইছি, একটু শরীরটা ক্লান্ত, একটু শুই, তারপরে বাইরে বের হবো। আমি শুয়েছি, বাড়ি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে ঠিক আমি একই স্বপ্ন দেখতেছি যে 27 দিন আমি দেখছিলাম। কিন্তু আজকে ওকে নিয়ে আমি যখন নদীর পাড়ে গেলাম, অনেকক্ষণ কথা বললাম, বলার পরে আমাকে বললো যে তোমার সাথে আজকে আমার হয়তো দেখা নাও হতে পারে। আমি বললাম কেন? বলে যে না, হয়তো নাও হতে পারে, তুমি ভালো থেকো, তোমার আমি জীবনে কোনো ক্ষতি করবো না, তোমার যদি কোনো উপকার আমার লাগে তাহলে তুমি আমার স্মরণ করো, তাহলে আমি দেখবো যে তোমার সেই কাজটা হয়ে গেছে। তো এই কথা বলার পরে নদীর পাড়ে এসে বসা, হঠাৎ করে আমরা দুইজনই আর কি দেখতেছি একটা ট্রলার, মানে নদীতে যে ট্রলার গুলো চলে, সেই ট্রলার গুলো একটা দ্রুত গতিতে আমাদের দিকে ছুটে আসতেছে। এগুলো আমি স্বপ্ন দেখতেছি আসলে। ছুটে এসে ঠিক আমাদের দুইজনের মানে ট্রলারটা গায়ে উঠিয়ে দিল। তখন আমার ঘুমটা ভেঙে যায়।
কবুতর ভেঙে যাওয়ার পরে আমি পুরো শরীর ঘামিয়ে যায় এবং আমি মানব হয়ে চিৎকার করি। ওই তলাটা যখন আমাদের গায়ে উপরে উঠে দেয় স্বপ্নের ভিতরে, তখন আমি মা বলে চিৎকার দিয়ে উঠে পড়ি। তো উঠে পড়ার পরে দেখি আমার পুরো শরীর ঘামিয়ে গেছে, উপরে মানে ফ্যান চলতেছে কিন্তু শরীর পুরো ঘামিয়ে গেছে। তো আমি উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি জামা কাপড় পরবো। তো আম্মু বলতেছে, বাবা দেখি তোমার গালের পিছনে নখের আছে কিসে? আমি বললাম, কিসে নখের আছে? বলছে, তুমি তো আয়নার সামনে দাঁড়িয়ে দেখছো তোমার গালের উপরে নখের আছে কিসে? তো আমি আয়নার দিকে তাকিয়ে সত্যি আমি দেখছি দুটো নখের আছে। মানে কি জন্য এই আসল দুটো হয়েছে আমি নিজেও বলতে পারি না। আমি নিজে হাত দিয়ে নিজে দিচ্ছি সেটাও আমি বলতে পারি না। তো আমি এক হুজুরের কাছে, আবার সিজে হুজুরের কাছে আমি শেয়ার করছিলাম, তাকে কাছে গেলাম। সে বললাম, দেখো তোমার হয়তো প্রবলেমটা আজ থেকে সলভ হয়ে যাবে। তুমি টেনশন করে নিয়ে আর এই নখের আসর হয়তো তোমার একটা সিটিও হয়ে যেতে পারে। সব আমি আসলে পরের দিন থেকে আর কোনো এরকমের স্বপ্ন দেখিনি। আর আমি আজ পর্যন্ত মনে করতে পারছি না আমি কোন বাজারে গেছিলাম, কোন স্কুলে পড়া দিয়ে আমি গেছিলাম, সেটা এখনো আমার মনে পড়তেছে না। আর ওই মেয়েটার ছবি আমার কাছ থেকে আর কোনো মনে পড়ে না, যে সে কি রকমের দেখতে ছিল, কি রকমের ফেস ছিল। সো এই হচ্ছে আমার লাইফের ঘটনা। তো রাসেল ভাই ভালো থাকবেন, আর দোয়া করি যেন এরকমের বুথের 100 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন। আর আমি বুথের শুনে 2011 সাল থেকে এখন পর্যন্ত চলে যাচ্ছি। আমি এখন সৌদি আরব আছি। আমি হয়তো সবসময় লাইভ শুনতে পারি না, কিন্তু ডাউনলোড করেও শুনি। সো ভালো থাকবেন সবাইকে, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। Mood FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with গ্রামীণফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আরো একটা ইমেইলে চলে যাব এবং সেই ইমেইলের পরে চলে আসবো আমার অতিথির কাছে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। চলে যাচ্ছি একটা ইমেইলে, যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আরিফ লিখেছেন এই ইমেইলটি গাইবান্ধা থেকে, তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন যেটা আমি উল্লেখ করছি না, এবং তিনি বলছেন যে আমার দ্বারা স্টুডিওতে উপস্থিত হওয়া সম্ভব নয়। আমি একজন ডেভেলপার অ্যান্ড আই নিড টু ওয়ার্ক all day and take a rest at night. So উনি এই কারণে আসতে পারছেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এভাবে শুরু করেছেন ইমেলটা। আমার স্টোরিটা একটা ল্যাপটপকে নিয়ে। বছরখানেক আগে আমি অনলাইনের মাধ্যমে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনি। ল্যাপটপটি আমার কাছে বিক্রি করেন একজন মধ্যবয়সী মহিলা। আমি একটা শপিং সেন্টারে ওনার সাথে দেখা করি অ্যান্ড ল্যাপটপটা নিয়ে বাসায় আসি। ল্যাপটপে চার্জ দেওয়া শুরু করি। ওই দিন রাতে ল্যাপটপটি ফার্স্ট চালু করি। সবকিছু ঠিকঠাক দেখে আমি ল্যাপটপটি আমার টেবিলের ওপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি ল্যাপটপটি বিছানায় আমার ঠিক পাশেই রাখা। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি ল্যাপটপটা টেবিলে রেখে ঘুমিয়েছিলাম আর আমার রুমের দরজা ছিল বন্ধ। কেউ কোনোভাবেই এটাকে তুলে এনে খাটে রাখতে পারে না। তারপরেও ভাবলাম হয়তো আমি ল্যাপটপটি এনে রেখেছিলাম, ভুলে গেছি। এরপর কয়েকদিন সব স্বাভাবিকই চলছিল, কিন্তু তারপরেই ঘটল আরেকটি অদ্ভুত ঘটনা। আমি রাত 1টার দিকে ল্যাপটপে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছিলাম। হঠাৎ এই সিনেমার সাউন্ড মিউট হয়ে গেল আর আমার হেডফোনের মধ্যে দিয়ে কেউ একজন আমার নাম আরিফ বলে ডাকলো। ভয়েসটা মনে হলো কোনো ছেলের ভয়েস। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটি অফ করে ঘুমানোর চেষ্টা করি। সেদিন আর কিছুই হয়নি। ওই ঘটনার পর আমি ল্যাপটপটা কয়েকদিন ইউজ করিনি। এরপর এক সময় ল্যাপটপটি আবারও ইউজ করা শুরু করি। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। একদিন রাতে ল্যাপটপটা টেবিলের ওপর রেখে ঘুমিয়েছি। মাঝরাতে হঠাৎ
চোখে পড়ল ল্যাপটপের শিল্ড তোলা আর স্ক্রিনে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু না চিন্তা করে দোয়া পড়ে চুপচাপ শুয়েছিলাম। পরের দিন ভোরবেলা দেখলাম ল্যাপটপের শিল্ড নামানো। বুঝতে বাকি রইল না, ল্যাপটপটা সাধারণ কোনো ল্যাপটপ নয়। আমি মোটামুটি ভালোই সাহসী। ল্যাপটপটা তাই ওই দিন রাতে অন করে দেখতে বসলাম যে কি হয়। আমি সিনেমা দেখা শুরু করলাম। সিনেমার এক পর্যায়ে থেমে গেল আর স্ক্রিনটা দেখলাম দুটো চোখ। আমি এবার পায়ের ওপর ল্যাপটপটা নিয়ে বসে আছি আর আর তাতে দুটো চোখ দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ ব্যাপার। তারপরও সাহস করে আমি তাকিয়েছিলাম। আমার সারা শরীরে উত্তেজনা বয়ে যাচ্ছিল। একটু পরে ল্যাপটপের ওয়েবক্যাম অন হয়ে গেল। দেখতে পারলাম মনিটরে আমার ঠিক পাশেই আরেকজন বসে আছে, কিশোর বয়সী একজন অপরিচিত ছেলে। অথচ বাস্তবে আমার পাশে কেউ ছিল না। আমি সেদিনের মতো ল্যাপটপটি রেখে অন্য ঘরে গিয়ে ঘুমোলাম। পরের দিন ভোর হতেই ল্যাপটপটি সেই মহিলাকে ডেকে ফোন দিলাম, যিনি ল্যাপটপটি সেলার। ওনাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপটি আসলে কার। উনি জানালেন ল্যাপটপটি ওনার ছেলের ছিল। সে সুইসাইড করেছিল। ল্যাপটপটা অনেকদিন এমনিতেই পড়েছিল, তাই তার ফ্যামিলি মেম্বাররা ল্যাপটপটি বিক্রি করে দেয় যেন কম পয়সায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে কোনো গরিব ছেলে বা মেয়ে উপকৃত হয়। আমি তাকে ল্যাপটপের অদ্ভুত ঘটনার ব্যাপারে সব জানিয়ে বললাম যে আমি ল্যাপটপটি ফেরত দিতে চাই, আমাকে অর্ধেক টাকা ফেরত দিলেই চলবে। মহিলা ল্যাপটপটি ফেরত নিলেন, কিন্তু অর্ধেক টাকার বদলে তিনি পুরো টাকাই ফেরত দিয়ে দিলেন। বুঝতে পারলাম তারা বেশ ভদ্রলোক। ল্যাপটপটির একটা ছবি আমার কাছে ছিল। মনের ভয়ে সে ছবিটি আমি ডিলিট করে দেই। মহিলার নাম্বারও ফোন থেকে মুছে ফেলি। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমার মনের ভুল অথবা বাস্তব যাই হোক না কেন, তা আমি আজও নিশ্চিত হতে পারিনি। যদি মনে হয় ঘটনাটি উল্লেখ করার মতো, তবে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন এবং চমৎকার এই ঘটনাটি পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতিতে যাই, অনেক সময় তো হলো, একটা ছোট্ট বিরতিতে যাই। তবে একটা ছোট বিরতিতে যাই, তারপরে কিছু মেসেজ পড়বো, তারপরে আমাদের অতিথিদের ঘটনা শুনবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমি আপনাদের কিছু মেসেজ পড়তে চেয়েছিলাম, বলেছি সেটা পড়ছি। আশিকুর রহমান মিশন আমাদের সঙ্গে আছেন নুসরাত মালা, এইচএসসি এক্সাম তাও তিনি শুনছেন। সোহেল রানা সোহান আমাদের সঙ্গে আছেন। আমি যাদের এক্সাম তাদেরকে বলবো যে ভূত FM আপাতত অ্যাভয়েড করুন, পড়াশোনা করাটা অনেক জরুরি এবং তারপরে আবারও ফিরে আসুন। এসকে হেদায়তুল্লাহ, তিনি ইন্ডিয়ার কলকাতা থেকে শুনছেন অ্যাপ দিয়ে। মুন্না সরকার আমার সঙ্গে আছেন মিজানুর এবং তিনি বলছেন স্টোরিগুলো ভালো হচ্ছে। এবং আমাদের সঙ্গে চন্দন মণ্ডল আছেন, তিনি লিখেছেন অতটা ভয় লাগলো না। আমাদের সঙ্গে আছেন শেখ আমিনুর ইসলাম, গাজীপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি সুজাউল ইসলাম এবং আমাদের সঙ্গে আছেন মনোজ রয়, তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আচ্ছা, মনোজ রয়ের ব্যাপারটা হচ্ছে তিনি লিখেছেন আই লাভ ইউ বাংলাদেশ, আমি ইন্ডিয়ার গুজরাট থেকে শুনছি।
থ্যাংক ইউ সো মাচ। অনেক দূর থেকে শুনছেন আপনি। আমাদের সঙ্গে আছেন এমডি তাহিদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সামিমুল ইসলাম শাকিল, আমার সঙ্গে আছেন প্রিন্স রাসেল, অ্যালেন শুভ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন তারেক, অনন্য শিকদার আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি এস এ বিপ্লব, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তামিম, এছাড়াও সাকিব ইস্তিয়াক মাহমুদ আমার সঙ্গে আছেন। আচ্ছা, অনেকেই অ্যাপের ছবি আপলোড করছেন। আমি একটু জানিয়ে দিই যারা অ্যাপ ডাউনলোড করতে চান তাদেরকে যে আপনি রেডিও ফুর্তি লিখবেন আপনার অ্যাপ স্টোর থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে। যদি আপনি iOS ইউজার হন তাহলে আপনি অ্যাপ স্টোরে যাবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখান থেকে রেডিও ফুর্তি টাইপ করলেই আপনি ফ্রি সেই অ্যাপটি নামিয়ে নিতে পারবেন, রেডিও ফুর্তি অ্যাপটি নামিয়ে নিতে পারবেন এবং শুনতে পারবেন। তারপর থেকে চালু হয়ে যাবে আপনার লাইভ শোনা। অভিক ইমতিয়াজ তৌহিদ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন আফরিন শাকিব, এছাড়া আমার সঙ্গে আছেন কাজী রিজাউন চৌধুরী, আছেন এমডি শাওন, জুয়েল খান আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে, এবং আমি দেখতে পাচ্ছি এছাড়াও আমার সঙ্গে আছেন আরো অনেকেই। রেডিও ফুর্তি যে পেজটা সেই পেজেও অনেকে আছেন এবং সেইখান থেকে আমি কিছু পড়তে চাই। যেমন HR হাবিব আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন ইয়ামিন রাব্বি, আজকের ঘটনাগুলো ভালো লাগছে তার কাছে। তামান্না ফারাহ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন NI রুশাদ আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রাজিবুল ইসলাম, এছাড়াও নাইমুর রহমান তন্ময় আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন এমডি সামিউল ইসলাম, নুসরাত জাহান রিয়া আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন আকাশ বিহীন আরিয়া। তিনি বলছেন যে জিনের উপস্থিতি বোঝা যায় কিভাবে সেটা তিনি লিখেছেন। ওকে, সাকিবুল ইসলাম হাসান শান্ত আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রোয়েসেন সৌরভ, এবং আমার সঙ্গে আছেন এমডি সাগর সুমন, আছেন অরণ্য সাজ্জাদ, বগুড়া থেকে শুনছেন তিনি, আমার সঙ্গে আছেন তুষার আর আরিয়ান, শুনছেন লালমাটিয়া থেকে। চরম লাগছে, কিছু কাহিনী নিয়ে আপনিও চলে আসুন, যেহেতু আপনি লালমাটিয়াতেই আছেন, খুব কাছাকাছি আমাদের। SFK মোহাম্মদ আলী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। চলে যাব ঘটনা, এবং প্লিজ আমাদের কমেন্ট সেকশনে গিয়ে যে সমস্ত গেস্টের ঘটনা ভালো লাগে, যেমন আফনান ভাইয়ের ঘটনার কথা আপনারা অনেকে লিখেছেন, আপনারা অনেকে ইমেইলের কথা লিখছেন, যাদের ঘটনা ভালো লাগে তাদের নাম উল্লেখ করে প্লিজ লিখবেন, তারা উৎসাহিত হবেন এবং যারা আসতে চান তারাও আসতে পারবেন। এবং আমি চাই যে আগামী সপ্তাহে আপনারা অনেকেই আসুন স্টুডিওতে, এবং সেই জন্য ভূত@radiofursy.fm এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নোবেল, আমি মিরপুর থেকে আসছি। জি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে 2008 সালের দিকে। 2008 সালে আমার বোন তখন মিরপুরের লালকুটির থাকতো। তো আমার বোনের ফ্যামিলিতে ছিল আমার বোন আর আমার ভাগিনা আর দুলাভাই, এই তিনজন। দুলাভাই তখন সাভারের দিকে জব করতো। তো আমার বোন আর হচ্ছে আমার ভাগিনা সারাদিন বাসায় থাকতো। তো লালকুটির যে বাসাটা থাকতো সে বাড়িটা ছিল হচ্ছে টিন শেড বাসা। তো বাসাটার আমি একটু বর্ণনা দিই। বাসাটা টিন শেড বাসা, 5টা রুম ছিল। তো আমার বোন যে রুমে ছিল সেই রুমটা ছিল একটু ছাদ ঢালাই করা পাকা, আর বাকিগুলো ছিল টিন শেড রুম। তো আর রুমে বাড়িটার মাঝখানে একটা বড়ই গাছ ছিল। তো বাকি যে ভাড়াটিয়া গুলা ছিল তারা দেখেছে যে সবাই বেশিরভাগই গার্মেন্টসে চাকরি করতো। তো সকালে তারা চলে যেত, আসতে হচ্ছে রাত্রের দিকে। তো আমার বোনের সাথে তাদের যোগাযোগ খুব বেশি একটা হইতো না। তো আমার বোন সারাদিন ওই বাসায় একাই থাকতো আমার ভাগিনাকে নিয়ে। তো যখন এরকম আমার বোন থাকতো, তো দেখা যাচ্ছে দুপুরবেলা হঠাৎ করে দেখা যাচ্ছে আপুর রুমে নক করছে কেউ হয়তো। তো দরজা খুলে দেখে যে কেউ নাই। তো আবু হয়তো ভাবলো যে হয়তো ভুল শুনছে বা আশেপাশে কেউ সাউন্ড করছে, এই জন্য সে চলে গেছে। পরবর্তীতে আবার কেউ নক করছে, নক করার পরে দেখে যে একই অবস্থা। তো ওই দিনের মতো ওইখানে চলে যায়। পরে আরেকদিন এরকম হয় যে নক করছে, দুলাভাই আসছে কিন্তু আপু যখন ওই দুলাভাইকে দেখছে বডিটা ক্লিয়ার ছিল, বাট ফেসটা ক্লিয়ার দেখা যেত না, একটু ঝাপসা ঝাপসা লাগতো। তো আপু ভাবলো, জিজ্ঞাসা করলো যে তুমি এই টাইমে এখন? তো কোনো কথা না বলে সে স্টেট রুমের ভিতরে চলে গেল। তো রুমের ভিতরে চলে যেতে গিয়া ভিতর রুমে গিয়া দেওয়ালের সাথে ভেদ করে সে অদৃশ্য হয়ে গেল। তো এইটা দেখে তো আব্বু অবাক হয়ে গেছে। তো আব্বু সাথে সাথে দুলাভাইকে ফোন দিছে যে তুমি কোথায়? তো দুলাভাই বলতেছে যে আমি তো অফিসে। তো দুলাভাই জিজ্ঞাসা করলো কেন, কিছু হয়েছে কিনা?
পরে আপু বলে না, আপু যে বিষয়টা স্কিপ করে যায়। তো আপু আর ওই দিন কিছু বলে না। তো আমার ভাগিনা যে ছিল, আমার বয়স 2.5 বছর মতো ছিল। তো ও একদিন আপু রান্না করতেছে, হঠাৎ করে একদিন দেখে যে ও রুমের ভিতর নাই। পরে দেখে যে বাথরুমের ভিতর থেকে কান্না শব্দ আসতেছে। তো তখন ও তো ভিতরে গিয়া সিটকেট লাগাই দিছে। এখন ও বাচ্চা মানুষ সিটকেট লাগাইতে পারছে, বাট ওর তো খোলার মতো কোনো সেন্স কাজ করতেছে না। তো অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে ও ওইখান থেকে। পরে ও নিজেই ওইটা খুইলা বের হইতে পারছে। এইভাবে আসলে দিন কয়েকদিন পর পর এরকম ঘটনা হয়। এরকম হয়েছে যে দেখা যাচ্ছে যে আপু রান্না করতেছে, হঠাৎ করে পিছন থেকে আয়সা দুলাভাই আয়সা জড়া ধরছে। কিন্তু আপু যখনই মুখ করে দেখে যে কেউ নাই। মানে এই ঘটনাগুলা ডে বাই ডে দেখা যায় ঘটতেই থাকে। আর সবচেয়ে মানে অবাক বিষয়টা হচ্ছে আপু দেখতো যে দুলাভাই আসছে, বাট তার ফেসটা কখনোই ক্লিয়ার সে দেখতো না। কিন্তু তার পরনে যে শার্টটা থাকতো, যে প্যান্ট থাকতো, সে যেভাবে পকেটে কলম রাখতো, ঠিক সেম ওইভাবে ওই মানুষটা আসতো, কিন্তু তার ফেসটা কখনোই বোঝা যেত না। তো একদিন এরকম হয় যে আপু দুলাভাই আর তারা রাত্রে ঘুমাইছে। তো আমি ঘুমানোটা একটু বর্ণনা দেই। খাটটা ছিল উত্তর দক্ষিণের দিকে, আর যেহেতু বাচ্চা মানুষ ছিল তো স্পেসের জন্য তারা হচ্ছে পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা দিছে। তো আপু দুলাভাই শুইছে হচ্ছে উত্তর সাইডে, তারপরে আপু শুইছে, তারপরে লাস্টে শুইছে যে ভাগিনা। তো আমরা সাধারণত শোয়ার সময় যেই কাজটা করি যে মশারি টানাই। তো মশারি টানার সময় আমরা দেখা যাচ্ছে তোষক বা ওই সাইড দিয়ে আমরা ফোল্ড করে দিই যাতে মশা না ঢুকতে পারে। তো আপু ওইভাবে দিয়া আর এটা রাউন্ড দিয়া রাখছে যাতে মশা না ঢুকতে পারে। তো ঘুমাইছে। তো হঠাৎ করে প্রায় মধ্য 3টার দিকে হঠাৎ করে আপুর ঘুম ভাঙছে। ঘুম ভাঙিয়া দেখে যে আপু খেয়াল করলো যে আমার যে ভাগিনা সে নাই। তো আপু হঠাৎ করে ভাবলো গেল কোথায়। পরে ভাবলো যে হয়তো নিচে পড়ে আছে গড়ার ছায়া। কিন্তু আপনারা একটা জিনিস নোটিস করছে যে একটা মানুষ বা কেউ যদি বিছানা থেকে নামে, মশারিটা কিন্তু ফাঁকা হয়ে থাকার কথা। কিন্তু আপা ওই জিনিসটা নোটিস করলো যে মশারির কোনো সাইড দিয়ে কোনো ফাঁকা নাই। অর্থাৎ একটু কেউ একটা মানুষ যে নামছে তার তো একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা নেই। হুম। পরে আপু তাড়াতাড়ি করে নেমে পাকের ঘরের দিকে গিয়া দেখতেছে আমার বাগিনা কান্না করতেছে। তো আমার বাগিনা বয়স যেহেতু 3 বছরের মতো ছিল, মোটামুটি কথা টুকটাক বলতে পারো। তখন আপু জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কিভাবে। পরে ও যেটা বললো ওর বাসার মতো যে আব্বু ওকে নিয়ে আসছে। তো সে আব্বু যে বিছানার ভিতরে ঘুমাচ্ছে। তো এই জিনিসটা আহ হওয়ার পরে আপু আরো ঘাবড়ে গেল। তো একদিন এরকম দেখা যাচ্ছে দুলাভাই অফিসে গেছে, তো সারাদিন আপু একাই বাসায়। তো ওই দিন দেখলো যে হঠাৎ করে দরজার, অন্যদিন দেখা যায় দরজার সাউন্ড হইতো, নক করতো, কিন্তু এই দিন আর কোনো নক হয় নাই। সরাসরি আপুরে কে যেন পিছন থেকে এসে ধরছে। তো আপু মনে করছে যে এবার যখন পিছনে ফিরে দেখে যায় কেউ নেই। তো আপু ওই দিনের পরে আরো বেশি ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। তো আপু তাড়াতাড়ি দুলাভাইয়ের ফোন দিছে। আর দুলাভাইয়ের ফোন দেওয়ার পরে দুলাভাইয়ের আসে মানে ওই এলাকায় দুলাভাইয়ের এক ভাগিনা ছিল, তো তাকে বসে। তো আপু অসুস্থ হওয়ার পরে তাকে নিয়ে হসপিটালে রাখছে। তো ওই ঘটনার পর থেকে আপু মোটামুটি ভালোই অসুস্থ হয়ে পড়ছিল। পরবর্তীতে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ওইখানে প্রায় 7 দিনের মতো ট্রিটমেন্ট করা হয়। আর এইদিকে যে ওই বাসাটা মানে দুলাভাইয়ের ব্যস্ততার কারণে ছাড়তে পারেনি তারা। পরবর্তীতে যখন আপু বেশি অসুস্থ হয়ে যায় তখন তারা বাড়িটা ছেড়ে দেয়। তো বাড়িটা ছেড়ে দেওয়ার পর তারা, আমরা যেটা শুনতে পারি যে ওই বাড়িটা একটু সমস্যা ছিল, ভৌতিক একটা সমস্যা ছিল যে আগের মালিক ওই বাড়িঘর সহকারে ওই বাড়িটা বিক্রি করে, সেকেন্ড মালিক ওই বাড়িটা কিনে ওইটা ভাড়া দেয়। আর ওইদিকে স্থানীয়রা বলছে যে ওই বাড়িটাতে একটু সমস্যা, এই জন্য আগের মালিক চলে গেছে। তো পরবর্তীতে আমার আপু গাজীপুরে চলে যায়। গাজীপুরে ওইখানে থাকে। আমার আপুর একটা আবার সমস্যা ছিল, আমরা যেটাকে বোবা জিন বলি। হুম। তো ওই বোবা জিন তার উপর ছোটবেলা থেকে তার উপর ভর করতো। তো এই রিসেন্টও আমি একদিন তার বাসায় গেছিলাম। তো আগে বলতো যে আমার প্রায় বোবা ধরে। বেশিরভাগ ক্ষেত্রে দেখে যে আমার ভাগিনা তো এখন স্কুলে মাদ্রাসা পড়ে। তো দেখা যায় দুপুরবেলা যখন কাজটা শেষ করে সে একটু শোয় বা রেস্ট নেয়, তখন দেখা যাচ্ছে ওই ফাঁকে ঘুমের তালে ধরে বসে। ওকে। তো একদিন হয়েছিল আপু শুইছে, ওই টাইমে হঠাৎ করে একটা কিছু তার উপরে ভর করছে। তো ওই মুহূর্তে সে ওইখানে বোবার জিনের সাথে যে দস্তাদস্তি করার পর একসময় নিস্তেজ হয়ে গেলে আপুকে ছেড়ে দেয়। তো ওইখানে দেখা যাচ্ছে আপুর শরীরে যে আচর করছিল ওগুলা তার শরীরে দেখা গেছে। তো ওকে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আর একটা ঘটনা, যেটা
আমাদেরকে ইমেইল, যে ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার কলকাতা থেকে। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি স্বাগত, কলকাতা থেকে লিখছি। আগে কিছু কথা ভূত এফএম কে নিয়ে বলতে চাই, তারপর ঘটনা। ভূত এফএম শুনছি 2013 থেকে, মানে আপনার কণ্ঠের সাথে পরিচয় 5 বছর। এই 5 বছরে অনেক কিছু হয়েছে আমার জীবনে, কিন্তু ভূত এফএম আমার সঙ্গ ছাড়েনি। এত বছর ধরে একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য রেডিও ফুর্তি আর আপনাকে আন্তরিক ধন্যবাদ। এবার ঘটনা বলা যাক। এই ঘটনাটি আমার মায়ের সঙ্গে 2005-এ ঘটে। আমার পুরো ফ্যামিলি মিলে আমরা কাশ্মীরে যাই। আমার ফ্যামিলি বলতে মা, বাবা আর দিদি। তখন আমি ক্লাস 8-এর স্টুডেন্ট। কাশ্মীরের শ্রীনগরে আছি আমরা 4 জন। হোটেলে 2টো রুম নেওয়া হয়েছে, একটা রুমে আমি আর দিদি, আর একটা রুমে বাবা। তখন মোবাইল ফোনটা সবার কাছে ছিল না, শুধু বাবা মোবাইল ফোন ব্যবহার করতেন। শ্রীনগরে প্রথম রাত 2:30, রুমে আমি আর দিদি টিভি দেখছি। হোটেলের ফোন আসে এবং ফোন তুলে দেখি বাবা ফোন করেছেন, বলছেন তাড়াতাড়ি ওনাদের রুমে যেতে। আমি আর দিদি সঙ্গে সঙ্গে মা বাবা রুমে যাই। সেখানে গিয়ে দেখি যে মা বসে আছেন বেডে, খুব কাঁদছেন আর খুব ভয় পাচ্ছেন। আমরা 3 জন মায়ের কাছে বসে জানতে চাই কি হয়েছে। মা কিছু বলছেন না, শুধু রুমের সোফার দিকে তাকিয়ে আছেন। তারপর 10 মিনিট পর মা বলেন, 2টো নাগাদ মায়ের ঘুম ভেঙে যায়। উনি বলেন সোফাতে একজন বসে থাকতে দেখেছেন, একটা কালো ছায়া। মা বলেন ওই কালো ছায়াটি মায়ের কাকিমার মতো লেগেছে দেখতে, আর ওই মায়ের ছায়া মায়ের দিকে তাকিয়ে মায়ের নাম ধরে বলেছে, খবর নিতে ভুলে গেছিস। সে সময় মা কিছু করতে পারছিলেন না। বেশ কিছু সময় পর মা স্বাভাবিক হন। মা তখন বাবাকে একটু ফোন করতে বলেন। সেই সময় শ্রীনগরে ফোনের টাওয়ার থাকতো না সন্ধ্যে 7টার পর। কিছু করা গেল না সেদিন। পরের দিন 9টায় ফোনের টাওয়ার আসতেই বাড়িতে ফোন করা হলো। তারপর খবরটা শুনে সবাই কেমন বুক কেঁপে উঠল। খবরটা একদিন আগে মায়ের কাকিমা মারা গেছেন। কাশ্মীরে ফোনের টাওয়ারের প্রবলেমের জন্য যোগাযোগ করা যায়নি। আমাদের 4 জনের কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এটা কেন হলো? আমার কাছে এটা প্রথম ভয়ের অনুভূতি। তাই এত বছরও আমার মনে আছে। আশা করব আপনাদের এই ঘটনা ভালো লাগবে। এমন আরো কিছু ঘটনা আছে, পরে কোনোদিন মেইল করব। ভালো থাকবেন রাসেল ভাই, আর এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাতৃভাষা বাংলা সারা বিশ্বে ছড়িয়ে দিন। এই ভাষা হলো আমাদের অহংকার। স্বাগত ঘোষ, কলকাতা। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনি ফেব্রুয়ারি মাসে নিশ্চয়ই ইমেলটি করেছিলেন। ইয়েস, আমরা ফেব্রুয়ারি মাস শেষ করেছি এবং মার্চে পদার্পণ করেছি, যেটি আমাদের অহংকারের আরো একটি মাস, যেখান থেকে যে মাসে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ সংগ্রাম। এবং সামনেই 25শে মার্চের সেই কালো রাত আমরা যেভাবে কষ্ট নিয়ে আমরা পালন করব, ঠিক একইভাবে 26শে মার্চ আমাদের 26শে মার্চেও আমাদের নতুন একটা অঙ্গীকার থাকা উচিত যে এবারে 26শে মার্চে আমরা এরকম কিছু একটা করব, এবং পজিটিভ সেই চিন্তা হওয়া উচিত, এবং দেশের জন্য কিছু একটা করা। দেশের জন্য নানাভাবে কাজ করা যায়। আপনার জায়গা থেকে আপনি যদি আপনার কাজটি শুধুমাত্র ঠিকভাবে করেন, তাও সেটা দেশের জন্য অনেক বড় একটা কাজ। যাই হোক, স্বাধীনতা দিবসের সময়ও আপনাদের পাশে পেতে চাই, এবং এতদূর থেকে আমাদের বাংলা ভাষা আপনারও ভাষা, তারপরেও আমি বলবো যে এতদূর থেকে আমাদের স্মরণ করার জন্য আমাদের ফেব্রুয়ারি মাসের প্রতি আপনি শ্রদ্ধা জানিয়েছেন। এখন ফেব্রুয়ারি মাস সারা বিশ্বের, 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের। সো আপনিও সেটা স্মরণ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখন যেটা করব সেটা একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পরে আবারও ফিরে আসব। আমাদের নতুন আরো একজন অতিথি আছেন, যার ঘটনা আমরা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এডিট এফএম। FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। আরো একবার ফিরে এলাম আপনাদের সাথে, এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, এডিট এফএম, চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের নতুন আরেকজন অতিথির কাছে। শুরুতে জানতে যাবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি রায়হান আহমেদ, আমি এসেছি ঢাকা ফার্মগেট থেকে। ওকে, আর আমাকে স্টুডিওতে আসার জন্য উৎসাহিত করার জন্য আমরা সেগুলো শুনবো না, আমরা ঘটনায় চলে যাব প্লিজ। আচ্ছা, ঠিক আছে। ঘটনাটি 2003 সালের দিকের, আজ থেকে 15 বছর আগের কথা। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার আম্মু সরকারি চাকরি করার জন্য আমরা সভাপতি সরকারি কোয়ার্টারে থাকতাম। আচ্ছা, ওখানে আমার আম্মুর সাথে আমি, আমার ছোট বোন আর
বাবা মাঝে মাঝে আসতেন। আর আর নরসিংদীর এক আন্টি ছিলেন, হুম, উনি থাকতেন আমাদের সাথেই। হুম, তো একদিন রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করার পর বেডে বসে আছি। বেডে বসে আমরা গল্প টল্প করতেছি। তখন হঠাৎ কারেন্ট চলে যায়। হ্যাঁ, যেহেতু গ্রাম এরিয়া সভাপতি কারেন্ট চলে যায়। কারেন্ট গেলে একবার 2 ঘন্টা 3 ঘন্টা লাগে কারেন্ট আসতে। তো মাঝে মাঝে 8টার দিকে যায়, মাঝে মাঝে 11টা 12টার দিকে যায়, তখন আবার মিডনাইট ছাড়া কারেন্ট আসে না। তো ওদিন আমরা গল্প টল্প করতেছি, হারিকেন জ্বলতেছিল রুমে যেহেতু কারেন্ট ছিল না। হঠাৎ জানালা একটা শব্দ করে জানালার একটা মানে পাল্লা খুলে যায়। তো আগের যে মানে সরকারি কোয়ার্টারের যে বাসাগুলা, এই বাসাগুলা জানালার গুলো একটু পুরাতন হয়, আর ওটা স্টাইলটা একটু ভিন্ন রকম হয়। 2টা পার্ট থাকে জানালায়, 2টা পার্ট আপনি খুলতে পারবেন। আর এটা আংটা থাকে, আংটা দিয়ে এটা আটকায় রাখতে হয় যাতে মানে বাতাসে এটা আবার যাতে না লেগে যায়। তো জানালা একটা পার্ট হঠাৎ করে খুলে যায়। খুলে যাওয়ার পর আমরা মানে একটু চমকে যাই, জানালা হঠাৎ মানে এমনি এমনি খুলে গেল কিভাবে। তারপর একটু তাকাই দেখি যে জানালার ঠিক পাশেই একটা মানুষ দাঁড়ায় আছে। মানুষের অবয়ব আর চোখটা লাল। আচ্ছা, লাল একটা চোখ, মানে তাকায় আছে আমার সবার দিকে আমাদের সবার দিকে তাকায় আছে। আমরা দেখে একটু মানে চমকিত হয়ে যাই, মানে কি এটা, মানে কি দাঁড়ায় আছে। আমরা প্রথমে ভাবছি হয়তো কোনো মানুষ আমাদেরকে ভয় দেখাচ্ছে, কারণ এখানে পাশে গ্রাম ছিল, গ্রামের মানুষ কোয়ার্টারে আসতো, তারা বিভিন্ন জিনিস নিত এখান থেকে, ফলমূল নিত, আরো আরো মানে মানুষের মাঝে মাঝে মানুষের ক্ষতিও করার চেষ্টা করতো তারা, বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত আর কি। তো আমরা ভাবি ওই রকম কেউ হয়তো আমাদেরকে ভয় দেখাচ্ছে। তা আমরা আন্টি উঠে বলেন, এই আপনি কে, আপনি এখানে কি চান? তো উনি একটু সাহস দেখানো ট্রাই করেন আর কি। তো ওনার কথায় মানে কোনো পরিবর্তন হয় না, উনি যে দাঁড়াই আছে। তো উনি পরে কি করে বেডের নিচের থেকে একটা বটি আছে, যে রান্না বান্না করা যে বটিটা নিয়ে উঠে দেখেন যে এটা দিয়ে মারবো, আপনি এখান থেকে যান নাহলে মারবো। কিন্তু কোনো পরিবর্তন হয় না, লোকটা দাঁড়াই আছে এখানে। তো তখন আমি তখন ছোট, আমি 6-এ পড়ি, আমি তো খুব একটা বয়স না, আমিও মানে বুঝতেছিলাম ব্যাপারটা কি হচ্ছে। আমি একটু ভয় পাই। আর আম্মু তো এমনিতেই ভয়ে মানে বেডে বসে আছেন, আম্মু আর নড়াচড়া করতেছেন না। তো ওই লোকটা তো দাঁড়ায় আছে, আমরাও মানে একবার মাঝে মাঝে মানে দেখাচ্ছি যে লোকটা চলে যাচ্ছে, আমরা সাহস দেখাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না, লোকটা দাঁড়াই আছে। আর যে আংটাটা ছিল ওইখানে জানালার পাশে, ওই আংটাটা মানে জাস্ট আওয়াজ করতেছে, মানে কেউ যদি হাত দিয়ে নাড়ায় আংটাটা, যেরকম নাড়ায় এরকম আওয়াজ করতেছে আংটাটা, মানে মনে হচ্ছে যে কেউ এটা টান দিয়ে খুলে নিয়ে আসবে, মানে এটা সে দেখতে পারতেছে না। আর মানুষটা সেখানে দাঁড়াই আছে। এভাবে করতে 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 তখন রাত 3টা বাজে 4টা বাজে, মানে কোনো মানে খেয়ালই নাই। তো এভাবে আমরা বয়ে সময় কাটতেছি, আমরাও বসে আছি বেডের মধ্যে, আমরা নড়াচড়া করতে পারতেছি না, আর ওর দিকেও তাকাই আছি, ও আমাদের দিকে তাকাই আছে। এভাবে করতে করতে পরে ফজর আজান পড়ে যায়। তারপর ফজর আজান পড়ার পর সে হঠাৎ করে মানে বেনিশ হয়ে যায়, নাই হয়ে যায়, আর নাই এখানে। ওকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি